আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমাদের নির্ভীক 24 ব্যাচের ফ্রি ক্লাসের টপিক হচ্ছে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চুম্বকত্ব। প্রতি বছর আমাকে প্রায় শত শত স্টুডেন্ট জিজ্ঞেস করে, ভাইয়া চুম্বক অধ্যায় কিভাবে ক্লিয়ার করবো। মানে দেখা যাচ্ছে আহ সব কোচিং করা শেষ, সব ব্যাচে পড়া শেষ, তবুও এই চ্যাপ্টার শেষ হয় না। তো এইসব চ্যাপ্টার শেষ না হওয়ার দুইটা কারণ আছে। প্রথমত হচ্ছে যে শর্টের বাইরে, আমরা যখন শর্ট সিলেবাসের বাইরে ফুল সিলেবাস কলেজে পড়ে আসতাম, খুব একটা প্রবলেম থাকতো না, মুখস্থ হয়ে যেত, পড়তে 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 তো মুখস্থ হয়ে যেত। এর একটা কারণ শর্টের বাইরে, যার কারণে মুখস্থ হওয়ার সময় লাগে। এবং এটার মধ্যে অনেকগুলো একক, অনেকগুলো সংজ্ঞা আছে, যা কিনা তোমার এক প্রকার মুখস্থই বলা যায়, বকি বুঝে মুখস্থ করতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে বেসিক ক্লাস না পাওয়া। প্রথম কারণটা সবার ক্ষেত্রে ইউনিভার্সাল, প্রত্যেক স্টুডেন্টকে সময় দিতে হবে। দ্বিতীয় কারণটা কোচিং ভিত্তিক আলাদা। তুমি কোনো কোচিং এ ভালো ক্লাস পাচ্ছ, সেই কোচিং থেকে তুমি হচ্ছে সমস্যাটা ভালো মতো ক্লিয়ার করতে পারবা। অন্য কোনো কোচিং এ তুমি হচ্ছে একদম জাস্ট তোমাকে ঠানা পড়া দিয়ে গেল, জাস্ট পড়ানোর জন্য পড়া, মানে কোনো দায়বদ্ধ থেকে যখন পড়ায় না তখন হচ্ছে গ্যাপ থেকে যায়। তো আমরা চেষ্টা করব পড়ানোর জন্য পড়ানো না, জানার জন্য পড়ানো, ঠিক আছে? তো তুমি যখন একটা অধ্যায় সম্পর্কে জানবা, অটোমেটিক মুখস্থ থাকবে, মনে থাকবে ইনশাআল্লাহ। তবে তোমাকে সময় দিতে হবে, ঠিক আছে? আমাদের ক্লাস করার পরে তোমাকে বাসায় রিডিং দিতে হবে, সময় দিতে হবে। ওকে, দেখো, শুরুতে একটা বিজ্ঞানী নাম আছে। বিজ্ঞানী ওয়েস্টেড কি করছে? অধ্যায়ের নামটা জাস্ট বুঝো, তাহলে ওয়েস্টেডের কাজ হয়ে যাবে। তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চুম্বকত্ব। তার মানে তড়িৎ প্রবাহের ফলে, ধরো এটা একটা তার, এই তারের মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয় বা বিদ্যুৎ যায়, এর চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। ঠিক আছে? একই কথা প্রযোজ্য একটা চুম্বকের ক্ষেত্রে। মনে করো তুমি একটা পেঁচানো তারের মধ্যে সমানে চুম্বক আসা নেওয়া করলা, ওই তারের মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হবে। ওইটাকে বলে তড়িৎ চুম্বকীয় আবেশ। চুম্বকের কারণে তড়িৎ তৈরি হচ্ছে আবেশে, ওইটা হচ্ছে আবেশ, পঞ্চম অধ্যায়। আর এটা হচ্ছে কারেন্ট যাচ্ছে, একটা লম্বা তার অথবা একটা বৃত্তাকার তার, এই তারের মধ্য দিয়ে যখন কারেন্ট যাচ্ছে, তার চারপাশে কি হচ্ছে? চুম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে। এটা হচ্ছে অধ্যায়ের মিনিং। ওকে, তার মানে আমরা অধ্যায়ে এই তারের বিষয় পড়বো, বৃত্তাকার তার পড়বো, চুম্বকের ক্লাসিফিকেশন পড়বো, ঠিক আছে? ওকে, তো এই বিষয়গুলো কে বলছে, মানে সর্বপ্রথম কে বলছে? যে ওয়েস্টেড বলছে যে তড়িৎ বিদ্যুৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া, মানে বিদ্যুৎ প্রবাহের ফলে চুম্বকটা তৈরি হয়। ওকে, ওয়েস্টেড নামটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো এই যে ওয়েস্টেডের চৌম্বক ক্ষেত্র ধারণা, এখানে তুমি হচ্ছে এইসব বিষয় পাবা, যে তোমার হচ্ছে চৌম্বক ক্ষেত্র, নর্থ পোল, সাউথ পোল, এগুলো লাগবে না, পরীক্ষার জন্য লাগবে না, কিন্তু বিষয় লেখা আছে। আমাদের যেটা লাগবে, একটু দেখো এই জায়গাটার মধ্যে একটু ভালো মতো খেয়াল করো। পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এক নাম্বার কথা যেটা বলছিলাম একদম শুরুতে, তার, তারের মধ্যে কারেন্ট যাচ্ছে, বিদ্যুৎ যাচ্ছে, যার ফলে চারপাশে চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে। বিদ্যুৎ অফ, চৌম্বক ক্ষেত্র অফ, বিদ্যুৎ অফ, চৌম্বক ক্ষেত্র অফ। ওকে, বিদ্যুৎ প্রবাহে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান বিদ্যুৎ প্রবাহ মাত্রার উপর নির্ভর করে। এই যে তড়িৎটা যত বেশি দিবা, 5 এম্পিয়ার দিলে যতটুকু বিদ্যুৎ ক্ষেত্র তৈরি হবে, 10 এম্পিয়ার দিলে তার চেয়ে বেশি হবে। তার মানে বিদ্যুৎ ক্ষেত্রের সাথে চৌম্বক ক্ষেত্রের বিষয়টা কি নির্ভর করে। কথা বুঝতে পারছো? এটা সাইলেন্ট রাখেন একটু, কষ্ট করে, মনে সাউন্ড আসছে নাকি আমার ট্যাপ থেকে সাউন্ড আসছে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, যে যতটুকু তোমার কারেন্ট দিবা ততটুকু হচ্ছে তোমার চুম্বক আসবে। ওকে, বিদ্যুৎ প্রবাহের দিকের উপর সৃষ্ট চুম্বক ক্ষেত্রের দিক নির্ভর করে। এই দিকের বিষয়ে আমরা কয়েকটা সূত্র পড়বো, ফ্লেং এর বামহস্ত নিয়ম পড়বো, ডানহস্ত নিয়ম পড়বো। তো এটা নিয়ে আমরা সামনে আসতে, সমস্যা না, আমাদের কন্টেন্ট রেডি করা আছে, এই যে দেখছেন এখানে হচ্ছে আমরা বিভিন্ন কন্টেন্ট নিয়ে পড়াশোনা। ওকে, বিদ্যুৎ প্রবাহ যতক্ষণ থাকে চৌম্বক ক্ষেত্র ততক্ষণ থাকে, বলছিলাম কারেন্ট অফ, চৌম্বক অফ। ওকে, এর নিয়ে প্যারা নেই। আচ্ছা, এই জায়গায় সংজ্ঞা খুবই ইজি। কোন চুম্বক বা বিদ্যুৎবাহী তারের চতুর্দিকে যে অঞ্চল জুড়ে একটি চুম্বক শলাকা বিক্ষেপ দেখায়, তাকে ওই চুম্বক বা বিদ্যুৎবাহী তারের চৌম্বক ক্ষেত্র বলে। ঠিক আছে? তার মানে তারের চারপাশে চুম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে। চৌম্বক ক্ষেত্র কেমনে বুঝবা? তার যে অঞ্চল জুড়ে তার প্রভাব বিস্তার থাকে, সেটা হচ্ছে তার চুম্বক ক্ষেত্র। এখন হচ্ছে এর এককটা দেখো, টেসলা বা ওয়েবার পার মিটার স্কোয়ার। এই প্রত্যেকটা একক আমরা ভেঙে ভেঙে দেখাবো। ওকে, প্রত্যেকটা একক আমরা ভেঙে ভেঙে দেখাবো, টেনশনই কিছু নাই। টেসলা হোক, ওয়েবার পার মিটার স্কোয়ার হোক, এগুলো নিয়ে টেনশন নাই, একটু পরে এগুলো ডিটেলস পাবা। আমরা আস্তে আস্তে একটু বেসিকটা ডেভেলপ করি। এখানে দেখো একটা পড়া আছে, এই যে দেখো, এফ ইকুয়ালস টু কিউ ভি, ভি সাইন থিটা। এই সূত্রটা আমরা একটু খেয়াল করবো, সবাই একটু খেয়াল করো। আমরা বললাম যে একটা তার, এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে মানে কি? এর মধ্য দিয়ে
চার্জ প্রবাহিত হচ্ছে, ঠিক আছে, চার্জটা প্রবাহিত হচ্ছে। এখন এই চার্জের ফলে তার পাশে কি হয়েছে, চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে। কিরকম চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে, আমরা ধরলাম হচ্ছে বি চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে, ঠিক আছে, ওকে। এবং এই যে চার্জ, এটার বেগ হচ্ছে ভি, ওকে, চার্জের মান হচ্ছে কিউ, চুম্বক ক্ষেত্র হচ্ছে বি। তো এই ক্ষেত্রে আমাদের যে চুম্বক বল মানে বুঝতেছো, চুম্বকের একটা বল প্রয়োগ করে না, এই যে বললাম ছোটবেলা যখন চুম্বক নিয়ে খেলতাম, একটা চুম্বকের সামনে চুম্বক আলা টানাটানি করতো, তো চুম্বক বলে, ঠিক আছে। তো এই চুম্বক বলের মান এফ ইকুয়ালস টু কিউ ভিভি সাইন থিটা। আমরা যখন ভেক্টর পড়ি তখন কিন্তু দেখছি যে সাইন থিটা হয় হচ্ছে ক্রস গুণনের ক্ষেত্রে, আর কস থিটা হয় হচ্ছে ডট গুণনের ক্ষেত্রে। তো এইখান থেকে কি বলতে পারি যে কিউ, এটা যেহেতু স্কেলার রাশি, আর বেগ ও ভেক্টর রাশি, চুম্বক ক্ষেত্র ভেক্টর রাশি, তাহলে এই দুটার মধ্যে আমি ক্রস গুণন দিয়ে দিলাম, ভি ক্রস বি, কিউ ভি ক্রস বি। তাহলে এইটা একটা সূত্র, সরাসরি প্রশ্ন আসতে পারে চুম্বক বলের ক্ষেত্রে সত্য কোনটা। তারপর হচ্ছে এই যে কিউ ভি ভি সাইন থিটা, এখান থেকে প্রশ্ন আসতে পারে। আমাদের এখান থেকে আরো কিছু পড়া আছে। আরো কি পড়া, দেখো, এই যে এফ ইকুয়ালস টু কিউ ভি ভি সাইন থিটা, এখান থেকে চাইলে আমরা এই যে বি, এটার একক বের করতে পারি না। বি কি, বি হচ্ছে এখানে চুম্বক ক্ষেত্র, বি এখানে কি, চুম্বক ক্ষেত্র। এই চুম্বক ক্ষেত্রের একক গুলার ক্ষেত্রে এই সূত্রটা আমাদের কাজে লাগবে। কিভাবে, আমরা বলতে পারি বি সমান এফ বাই কিউ ভি, বলতে পারি কিনা। সাইন থিটা তো একটা মান আসবে, এটাতে কোনো একক নাই, তাই এটা বা। এখান থেকে আমরা বলতে পারি বলের একক হচ্ছে নিউটন, চার্জের একক হচ্ছে কুলম্ব, আর যে বেগ হচ্ছে মিটার পার সেকেন্ড, রাইট। তাহলে এই যে এককটা আমরা দেখতেছি, আমরা দেখাচ্ছি বইয়ে কোথায় আছে এগুলো। দেখো, আমরা একটু পরে যখন এই যে আমরা যত ডান হস্ত বাম হস্ত নিয়ম আছে সামনে দেখবো, সমস্যা নেই। এই যে এই সূত্রটা, ঠিক আছে, এফ ইকুয়ালস টু কিউ ভি সাইন থিটা, এটার কিছু একক আমরা দেখবো। এক মিনিট দাঁড়াও, আমরা হচ্ছে এখানে মনে হয় নোটটা রাখা, ডান হস্ত বাম হস্ত নিয়ম আমরা আসবো, সমস্যা নেই। ওকে, আচ্ছা, এই যে দেখো, এইখান থেকে তোমরা হচ্ছে দেখতে পারো। প্রথমত আমরা একটা একক হচ্ছে, এখানে একটা একক কম আছে, আমি দেখাবো, সমস্যা নেই। প্রথমত হচ্ছে টেসলা, আসতেছি। তারপর হচ্ছে ওয়েবার পার মিটার স্কয়ার। তারপরে যে এই দুইটা আমি ব্যাখ্যা করতেছি, ওকে, এই দুইটা আমি ব্যাখ্যা করতেছি। তাহলে এটা হচ্ছে একটা, ঠিক আছে, নিউটন সেকেন্ড পার মিটার পার কুলম্ব, ঠিক আছে, ওকে। এখন এখানে যে বিষয়টা, এটা আমরা চার্জের মাধ্যমে ব্যাখ্যা করছি। সেম আরেকটা সূত্র আছে, আমি একটু স্লো পড়াচ্ছি তোমাদের বোঝার জন্য, যেহেতু চুম্বক চ্যাপ্টার আগে তোমরা পড়ো নাই, আমি অনেক স্লো দেখাচ্ছি, ওকে। সেম আরেকটা সূত্র আছে, এফ ইকুয়ালস টু আই এল বি সাইন থিটা। একই রকম সূত্র না, আগেরটা ছিল চার্জ, এবার হচ্ছে জাস্ট তড়িৎ প্রবাহ। তাহলে বিদ্যুতের মধ্যে দিয়ে মনে করো, তারের মধ্যে দিয়ে মনে করো আই তড়িৎ প্রবাহিত হচ্ছে, তারের দৈর্ঘ্য মনে করো হচ্ছে এল, এবং চারপাশের যে চুম্বক ক্ষেত্র সেটা মনে করো বি, ঠিক আছে। তাহলে আই এল বি সাইন থিটা, ওকে। এখান থেকে চেষ্টা করি তো আমরা একক বের করার জন্য, এখান থেকে চেষ্টা করি কি বলা যায়, বি সমান এফ বাই আইএল, বলা যায় এফ বাই আইএল, জাস্ট পাস করে দিচ্ছি। তাহলে বলের একক নিউটন, এই যে এ আই তড়িৎ প্রবাহ অ্যাম্পিয়ার, আর এটা কি মিটার, দৈর্ঘ্য মানে মিটার, তাহলে নিউটন পার অ্যাম্পিয়ার পার মিটার, বলা যায় কিনা। তাহলে এই জিনিসটাই তো আমরা হচ্ছে এখানে লিখে নিয়ে আসছি, এই জিনিস আমরা এখানে লিখে নিয়ে আসছি, আশা করি দেখা যাচ্ছে, রাইট। আচ্ছা, তাহলে এক নাম্বার গেল। টেসলা তো মুখস্থ, চুম্বক ক্ষেত্রে একক হচ্ছে টেসলা। চুম্বক ক্ষেত্রে কিছু এক্সট্রা নাম আছে, চুম্বক আবেশ, চুম্বক ফ্লাক্স ঘনত্ব কেন বলা হয় সেটা একটু পরে বুঝাবো, চুম্বক ফ্লাক্স ঘনত্বের মধ্যে আসতেছি, যে এটা বুঝলেই বুঝবা। টেসলা গেল, নিউটন পার অ্যাম্পিয়ার পার মিটার গেল, পার মিটার গেল, ওকে। এখন হচ্ছে আমাদের দুই নাম্বারটা, ওয়েবার পার মিটার স্কয়ার কোত্থেকে আসলো। ওয়েবার পার মিটার স্কয়ার বোঝার জন্য আমাদের চুম্বক ফ্লাক্সকে বিষয়টা বুঝতে হবে, ঠিক আছে। চুম্বক ফ্লাক্সকে প্রকাশ করা হয় ফাই দ্বারা। তোমরা যারা তোমরা যারা স্থির তড়িৎ পড়ছো, স্থির তড়িৎ অবশ্যই পড়ছো, সেখানে তড়িৎ ফ্লাক্স ছিল, রাইট। কোন একটা তড়িৎ ক্ষেত্রের মধ্য দিয়ে লম্বভাবে যতগুলো বলরেখা পাস হয় তার নাম হচ্ছে কি, তড়িৎ ফ্লাক্স। চুম্বক ক্ষেত্রের মধ্যে একই কথা, জাস্ট তড়িতের মধ্যে চুম্বক লাগায়, এটা হচ্ছে চুম্বক ফ্লাক্স। চুম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে যতগুলা তোমার বলরেখা পাস হচ্ছে তার নাম হচ্ছে চুম্বক ফ্লাক্স, ওকে। তো এটা ডিটেলস পড়া হচ্ছে তড়িৎ, যে স্থির তড়িতের মধ্যে ডিটেলস একদম চিত্র এঁকে আমরা একদম দেখায় দেই যে কতগুলা যাচ্ছে, এটার সাথে 90 ডিগ্রি থাকলে কি। তো ওইগুলো আমি এখন যাব না, আমাদের ওইটা এখন এখানে লাগবে না। আমাদের লাগবে কি,
এই চুম্বক ফ্লাক্সের সূত্র এবং তার একক, এটা পরীক্ষা জিজ্ঞেস করতে পারে। তো চুম্বক ফ্লাক্সকে আমরা প্রকাশ করতেছি ফাই দ্বারা। এই ফাই সমান হচ্ছে এবি, কি বললাম, ফাই সমান হচ্ছে এবি, এখানে এ হচ্ছে এরিয়া আর বি মানে তো বুঝতেছই চুম্বক, চুম্বক ক্ষেত্র। ওকে, আমরা চাচ্ছি এখান থেকে এই বি এর একক বের করার জন্য, তাহলে বি সমান কি বলতে পারি, ফাই বাই এ বলতে পারি। ফাই বা চুম্বক ফ্লাক্সের একক হচ্ছে ওয়েবার, মুখস্থ, টেসলা যেমন মুখস্থ এটাও মুখস্থ, ঠিক আছে। যেমন আমরা বলি না যে তেজস্ক্রিয় একক হচ্ছে 20, ওইরকম ব্যাকরেল, ওইরকম মুখস্থ আর কি। তাহলে চুম্বক ফ্লাক্স একক কি, ওয়েবার। তাহলে আমরা বলতে পারি উপরে হচ্ছে ওয়েবার, নিচে কি মিটার স্কয়ার। তাহলে আমরা চুম্বক ফ্লাক্স একক কি পাইলাম, ওয়েবার পার মিটার স্কয়ার। এখান থেকে কিন্তু আরেকটা একক বের করা যায়, কি একক বের করা যায়, এই যে আমরা ফাই যেটা চুম্বক ফ্লাক্সের একটা একক বলতে পারি, চুম্বক ফ্লাক্স সমান এবি। তাহলে আমাদের এটা হচ্ছে টেসলা, রাইট, বি এর জন্য কি টেসলা, আমরা বলতে পারি না টেসলা মিটার স্কয়ার, এরিয়া মানে কি মিটার স্কয়ার, ক্ষেত্রফলের সূত্র কি, ক্ষেত্রফলের সূত্র কি এবি। নরমালি আমরা যখন দৈর্ঘ্য ইনটু প্রস্থ বলি, আয়তন মানে কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এই জন্য আয়তনের সবসময় কিউব থাকে আর ক্ষেত্রফলে কি থাকে স্কয়ার থাকে। ওকে, টেসলা মিটার স্কয়ার, রাইট। এই জিনিসটা বুঝতে পারছো তো যে টেসলা মিটার স্কয়ার কার একক, এই যে ফাই বা হচ্ছে চুম্বক ফ্লাক্সের। ওকে, তারপরে যদি বলি ওয়েবার বা মিটার স্কয়ার কার একক, বি বা চুম্বক ক্ষেত্রের একক। আচ্ছা, এটাকে বলতেছে চুম্বক ফ্লাক্স ঘনত্ব। কেন, দেখো প্রতি একক ক্ষেত্রফলে যতটুকু চুম্বক ফ্লাক্স, প্রতি একক ক্ষেত্রফলে যতটুকু চুম্বক ফ্লাক্স, এই জন্য তাকে বলতেছে চুম্বক ফ্লাক্স ঘনত্ব, প্রতি একক ক্ষেত্রফলে তো এই জন্য ঘনত্ব বলতেছে। ওকে, তাহলে আমরা এটা বুঝলাম টেসলা মিটার স্কয়ার কার একক, ওয়েবার পার মিটার স্কয়ার কার একক, ওয়েবার কার একক চুম্বক ফ্লাক্সের। আমরা আরো কি বুঝলাম, আরো বুঝলাম হচ্ছে নিউটন পার অ্যাম্পিয়ার পার মিটার, ঠিক আছে। আর এটা কি বুঝছি, এই যে এখান থেকে নিউটন সেকেন্ড পার কুলম্ব পার মিটার, ঠিক আছে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের একটা একক। তাহলে আমরা আবার বইটা শিফট করি, বাকিগুলো এই যে এখানে দেখো, এই যে এটাও কিন্তু আমরা পড়ছি। ওকে, এই যে এটা কিন্তু আমরা পড়ছি, এটাও ডান, এটাও ডান। এটা কোত্থেকে আসছে, এটা আসলে কিছু না, ওই যে আমাদের সূত্র বসায় দিলে এসে পড়ে। এটা কোত্থেকে আসছে আমি দেখাই দিই, এটা একটু দেখাই দিই। দেখো নিউটন মিটার পার এম্পিয়ার, তার মানে এই ধরনের সূত্রগুলো তুমি কেমনে বুঝবা পরীক্ষার হলে, সব তো মুখস্থ রাখা সম্ভব না। অপশনে যখন দেখবো, অপশনের এই প্রশ্ন আসলে অপশন কেমন থাকবে আমি একটু বলি, নিউটন পার এম্পিয়ার, তারপর হচ্ছে পার মিটার, এক নাম্বার অপশন। আমি তোমাদের এখন শিখাচ্ছি যে যদি প্রশ্নগুলো পরীক্ষায় আসে কেমনে আনসার করবা, পরীক্ষায় আসলে কেমনে আনসার করবা, কারণ তুমি সব সূত্র মুখস্থ করবা না, তখন তুমি কি সবগুলো সূত্র পরীক্ষা বিশেষ প্র্যাকটিস করবা, আমি যেভাবে দেখাইছি এর মধ্যে সম্ভব না, তাই না। তাই হচ্ছে পরীক্ষা হলে কেমনে ডিল করবা সেটা দেখাচ্ছি। এক নাম্বার অপশন এটা। দুই নাম্বার অপশন হচ্ছে নিউটন এম্পিয়ার পার মিটার। তিন নাম্বার অপশন হচ্ছে নিউটন মিটার এম্পিয়ার। চার নাম্বার অপশন হচ্ছে এটা। তো তুমি কেমনে বুঝবা যে কোনটা কোন সূত্র অ্যাপ্লাই করবা, দেখো নিউটন আছে, তার মানে সূত্রের মধ্যে এফ লাগবে, কারণ বলের একক নিউটন। নিউটন দেখা মাত্রই সূত্রের মধ্যে কি এফ নিয়ে আসবা। ওকে, তখন তুমি চিন্তা করবো যে এফ এর সাথে আমার জিজ্ঞেস করছে কার, চৌম্বক ফ্লাক্স, এফ এর সাথে আমার এই যে চৌম্বক ফ্লাক্সে কি সূত্র আছে, একটাই সূত্র আছে, সেটা হচ্ছে এফ ইকুয়ালস টু আইএলবি সাইন থিটা অথবা কিউভিভি সাইন থিটা, রাইট, আইএলবি সাইন থিটা অথবা কিউভিভি সাইন থিটা। তাহলে এইখান থেকে তুমি হচ্ছে এখন অপশন মিলাবা যে আমার কোনটার সাথে মিলবে। এ আছে এম্পিয়ার, এখানে কোনো এম্পিয়ার আছে দেখো তো, এখানে কোনো এম্পিয়ার আছে, চার্জের একক কুলম্ব, বেগের একক মিটার পার সেকেন্ড, তাহলে এখানে কোনো এম্পিয়ার নাই, এম্পিয়ার আছে কোথায়, আই এর মধ্যে। তাই এইটা আমি নিয়ে কাজ করবো, কথা বুঝতে পারছো আমি কোনটা নিয়ে কাজ করবো। ওকে, তাহলে আমি হচ্ছে এটা নিয়ে কাজ করি, চল। এফ ইকুয়ালস টু, পরীক্ষা হলে কিন্তু আমি, ঠিক আছে, এফ ইকুয়ালস টু আইএলবি, আমার জিজ্ঞেস করছে ফ্লাক্সের, বাসায় যখন প্র্যাকটিস করো পরীক্ষা হলে এমনি চলে আসবে, সমস্যা নেই। চৌম্বক ফ্লাক্স, তাহলে আমার বিটাকে ট্রান্সফার করো, বি সমান ফাই বাই এ, এটাকে বললাম না যে ফাই সমান এবি, এটাকে বললাম না, তাহলে এইখান থেকে লিখছি। ওকে, তাহলে এখন তুমি লেখো এফ ইকুয়ালস টু আইএল, লাগবে কার ফাই এর, ফাই এক পাশে রাখো, এফ আর এ গুণ হবে, এটার পাশে চলে গেলে গুণ হবে, আর আই আর এল নিচে চলে আসবে। এখন দেখো তোমার আর কোনো হিসাব নেই, বলের একক নিউটন, এটা হচ্ছে মিটার স্কয়ার,
এটা হচ্ছে অ্যাম্পিয়ার, এটা হচ্ছে মিটার। মিটার আর মিটার স্কয়ার কাটো, মিটার রয়ে গেল, নিউটন মিটার পার অ্যাম্পিয়ার। নিউটন মিটার পার অ্যাম্পিয়ার দেখা যাচ্ছে কিনা? নিউটন মিটার পার অ্যাম্পিয়ার। যদি ক্লিয়ার থাকে একটু কমেন্ট করো। তোমাদের রাফি ভাই কমেন্ট বক্সে আছে, আমিও কমেন্ট দেখি, দাঁড়া। যদি ক্লিয়ার থাকে কমেন্ট করো। ওকে, ক্লিয়ার আছে বাচ্চারা? হ্যাঁ অবশ্যই নোট করতে হবে। কি বলে এক্সট্রা সিলেবাসে যা কিছু আছে, সিলেবাসের মানে শর্ট সিলেবাসের বাইরে যা কিছু আছে মাস্ট নোট করবা। একবার লেখার সমান 10 বার পড়া। এই জিনিসগুলো তুমি যে নোট করো তোমার একদম ক্লিয়ার হয়ে যাবে না। যেমন আমি দেখো কি কি পড়াইছি, তুমি যদি যে এই জিনিসটা বের করা নোট করতে পারো, তারপর হচ্ছে এই যে এই জিনিসটা বের করে নোট করতে পারো, কিন্তু তোমার তো পড়া একদম ইজি হয়ে গেল। রাইট, ওকে, ডান। আমরা হচ্ছে এখন আবার বইয়ের মধ্যে ফেরত যাচ্ছি। এই যে দেখো এখানে একটা মজার পড়া, সুষম চৌম্বক ক্ষেত্রে চার্জের উপর ক্রিয়াশীল বল F সমান কিউ ভিভি সাইন থিটা। এই সমীকরণ থেকে কি বলা যায় যে আমাদের বল, এই যে বল, যেটা বল তো বুঝতেছো, চৌম্বক বল, ক্রিয়াশীল বল, এটা কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে? কিউ বা চার্জের উপর ডিপেন্ড করে, রাইট। ভি বা বেগের উপর ডিপেন্ড করে, রাইট। ভি বা চৌম্বক ক্ষেত্রের মানের উপর ডিপেন্ড করে, সাইন থিটা মানে এদের মধ্যবর্তী কোণের উপর ডিপেন্ড করে। তাহলে বলো যারা এটা মুখস্থ করে তারা কি বলদ না? কেউ যদি এটা মুখস্থ করে চার্জের মান, চার্জের মান, চৌম্বক ক্ষেত্রের মান, চৌম্বক ক্ষেত্রের মান, চার্জের বেগ, কোনো লাভ নাই তো ভাই। কেন তুমি এটা মুখস্থ করবে? তুমি সূত্র শিখছো না একক বের করার জন্য, F equals to কিউ ভি ভি সাইন থিটা, ওই চারটাই তো এখানে লেখা। সব যদি মুখস্থ করো তাহলে দুনিয়া চলবে? চলবে না। ওকে, তাহলে আমরা এটা বুঝলাম। এই চারটা নির্ভরশীলতা বুঝছি সবাই? একটু কমেন্ট করে জানাই চারটা নির্ভরশীলতা সবাই বুঝছি কিনা। এই ডান হতো বাম হতো নিয়মে আসবো, সমস্যা নেই, দেখতেছি কিছু মিস গেছে কিনা। যাওয়ার কথা না, ওকে, যায় নাই কিছু মিস। ওকে, ভয় করে কিছু মিস গেলে আবার এখান থেকে প্রশ্ন এসে পড়ে। ঠিক আছে, আতঙ্কে থাকতে হয়। এই বক্সটা একটু দেখো, এই বক্স থেকে প্রশ্ন আসে। আচ্ছা, ফিজিক্সে যদি অনুশীলনী না আসে, আমরা আশা করি অনুশীলনী আসবে, আমরা আশা করি, কিন্তু যদি অনুশীলনী না আসে তখন কোত্থেকে প্রশ্ন আসে? এই যেগুলা থেকে, বইয়ের মধ্যে কিছু কাজ দেওয়া থাকে, কিছু জেনে নাও দেওয়া থাকে, খেয়াল করছো কিনা? বক্স দিয়ে জেনে নাও, ওই জেনে নাও থেকে প্রশ্ন আসে। তো এগুলো ভালো মতো পড়বা। অনুশীলনী তো পড়বাই, অনুশীলনী আসলে তুমি অবশ্যই অ্যাডভান্টেজে এবং আসার সম্ভাবনাই বেশি, কিন্তু বইও ভালো মতো পড়বা। ওকে, একটা চৌম্বক ক্ষেত্রে একটি চার্জ অবস্থিত, চার্জের উপর চৌম্বক ক্ষেত্র কোনো বল প্রয়োগ করবে কি? প্রশ্ন, চার্জের উপর চৌম্বক ক্ষেত্র কোনো বল প্রয়োগ করবে কি? অপশনগুলো দেখো। যখন চার্জ স্থির, কি বললাম? যখন চার্জ স্থির। ওকে, আমরা একটু দেখি যখন চার্জ স্থির তখন কি কাহিনী হয়। সূত্র হচ্ছে F equals to কিউ ভিবি সাইন থিটা। এক নম্বরে বলছে চার্জ স্থির মানে বেগ শূন্য। বেগ যদি শূন্য হয় এই জিনিসটা ক্যান্সেল আউট হয়ে যাবে না? বেগ যদি শূন্য হয় তাহলে এইটা তো পুরোপুরি শূন্য হয়ে যাবে। যে F equals to আমাদের কিউ ভিবি সাইন থিটা, এটা শূন্য হইলে পুরোটা শূন্য না, তার মানে তখন কোনো বল থাকবে না। 2 নাম্বার সিনারিও কি বলছে আমাদের দেখো তো, যখন চার্জ গতিশীল এবং চৌম্বক ক্ষেত্রের অভিমুখে গতিশীল। চৌম্বক ক্ষেত্রে অভিমুখে মানে বুঝছো? আমি যদি বলি যে এটা হচ্ছে তার, চৌম্বক ক্ষেত্রের দিক হচ্ছে এই দিকে, কি বললাম? চৌম্বক ক্ষেত্রের দিক কোন দিকে? ডান দিকে। চার্জ ও গতিশীল ডান দিকে, তার মানে তাদের দিক একই, এটাকে বলতেছি আমরা অভিমুখে বা একই দিকে। ওকে, এই ক্ষেত্রে মধ্যবর্তী কোণ কত বলতো? আমি ওইদিকে যাচ্ছি, আমার বন্ধু এইদিকে যাচ্ছে, তাহলে মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি, রাইট? 0 ডিগ্রি। তাহলে আমি এখানে 0 ডিগ্রি বসায় দেখি তো কত আসে। F equals to কিউ ভিভি সাইন 0 ডিগ্রি। সাইন জিরোর মান কত? কস জিরোর মান কত? এইগুলা তোমরা ক্যালকুলেটর ছাড়া পারো না। এখন শিখাই দিই, 5টা মিনিট সময় দাও, দেখবা অনেক কিছু শিখে গেছো। খেয়াল করো, প্রথমেই একটা বিষয় মাথায় রাখবা যে 0 আর 90, ঠিক আছে, যোগ করলে কত হয়? 90। তারপরে 45 প্লাস 45 যোগ করলে কত হয়? 90। 30 প্লাস 60 যোগ করলে কত হয়? 90। এই ধরনের মানগুলা সেম থাকে। মাথার উপর দিয়ে গেছে না? সমস্যা নাই, আমি বুঝাচ্ছি, খেয়াল করো। আমি যদি বলি সাইন জিরোর মান কত, অনেকের হয়তো মুখস্থ আছে 0, না থাকলে মনে রাখবা এই একটা মান দিয়ে সবগুলো মান বের হবে। এই একটা মান মেমোরাইজ করবা, বাকি মান এমনি মনে থাকবে। সাইন জিরোর মান কত? 0।
কি বলছিলাম, জিরোর যেই মান 90 মান সেম থাকে, তাইলে cos 90 মানও কত, জিরো। কথাটা কি বুঝাইতে পারলাম? কার মান সেম থাকে? সাইনের যদি জিরো হয় তাহলে cos এর 90 কি সেম, সাইনের 45 আর cos এর 45 যোগ করে 90 হয়েছে না, সেম। সাইনের 30 আর cos এর 60 সেম মান, সেম মান। কথা বুঝতে পারছো কিনা দেখাই, যারা বিশ্বাস করতেছো না দেখাই, তোমাকে ক্যালকুলেটর নিয়ে বসতে পারো। সাইন 90 এর মান হচ্ছে 1, cos 0 এর মান হচ্ছে 1। দেখো 90 আর 0 যোগ করলে 90, তার মানে দুজনের মান সেম। আবার সাইন 30 এর মান হচ্ছে হাফ, তাহলে cos 60 এর মান হচ্ছে হাফ। কথা বুঝতেছো কিনা? এরপর দেখো, এরপর দেখো সাইন 60 এর মান হচ্ছে, সাইন 60 এর মান হচ্ছে √3/2, cos 30 এর মান হচ্ছে √3/2। ঠিক আছে। আবার সাইন 45 এর মান হচ্ছে 1/√2, cos 45 এর মান হচ্ছে 1/√2। তাহলে আমরা কি বুঝতে পারলাম এই জিনিসটা, যে 90 আর 0 যোগ করলে 90 মান সেম, 0 আর 90 যোগ করলে মান সেম, 30 60 যোগ করলে 90 মান সেম, মান সেম, মান সেম। এখন এগুলো তো বললাম যে মান সেমের বিষয়টা, মনে রাখারও কিছু ছোটখাটো টেকনিক আছে। মানে তুমি কেমনে মনে রাখবা যে sin 60 মান কত, cos 30 মান কত, এটার একটা টেকনিক আছে। কি টেকনিক? চিত্র দেখো, এটা হচ্ছে একটা সাইন গ্রাফ। এটা কি গ্রাফ? সাইন গ্রাফ। ঠিক আছে। এই সাইন গ্রাফের ক্ষেত্রে এই যেটা হচ্ছে 0 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের সবচেয়ে উপরে 90 ডিগ্রি, এটা হচ্ছে কত 180 ডিগ্রি, এটা হচ্ছে 270 ডিগ্রি, এটা হচ্ছে 360 ডিগ্রি। সম্পূর্ণটা একবার ঘুরে আসছে, দেখো এটা উপরে, এটা উপরে, এটা কি 360 ডিগ্রি বসছে। ওকে, দেখো তো এই গ্রাফে এই মানটা কত লাগতেছে, গ্রাফে এই মানটা কত লাগতেছে বলো তো? 0 লাগতেছে না এই মানটা? 0। এই মানটা কত? 1। এই মানটা কত? -1। এগুলো তুমি বাসায় প্র্যাকটিস করলে অটোমেটিক মুখস্থ হয়ে যাবে, আমি এমনি শিখছি। বিশ্বাস করবা কিনা, আমি কলেজে কোনো টিউশন করি নাই, কোনো প্রাইভেট পড়ি নাই, সব নিজে না সব শিখছি, বাসায় প্র্যাকটিস করছি, এমনি মুখস্থ হয়ে গেছে। ওকে, তাহলে কি বললাম, যে সাইন 0 মান, এই যে 0 ডিগ্রি, এটা 0 ডিগ্রি না, 0 ডিগ্রি সাইন 0 মান 0, সাইন 90 মান কত? 1। আচ্ছা 30 আর 60 তাহলে কোথায় অবস্থান করতেছে? 30 হচ্ছে এখানে, 60 হচ্ছে এখানে। আচ্ছা, সাইন 90 মান যদি 1 হয়, খেয়াল করো বিষয়টা বুঝো, এমনি মুখস্থ থাকবে। সাইন 90 মান যদি 1 হয়, সাইন 90 মান যদি 1 হয় এবং সাইন 0 মান যদি 0 হয়, তার মানে সাইন 30 এবং সাইন 60 এর মান 0 এবং 1 এর মধ্যে, রাইট? 0 এবং 1 এর মধ্যে। এবং আমরা কিন্তু দেখছিও সাইন 30 মান হাফ মানে 0.5, সাইন 30 মান হচ্ছে হাফ, তার মানে এই জায়গাটায় মান হচ্ছে 0.5, এই জায়গাটায় মান হচ্ছে 1, তাহলে এই জায়গাটায় কত হবে? 0.5 আর 1 এর মাঝামাঝি একটা সংখ্যা হবে। √3/2 মান হচ্ছে 0.87, 0.87 বা √3/2। বুঝতে পারছো? এখন তোমার সিরিয়ালি মনে থাকবে না যে সাইন 0 ডিগ্রি যদি 0 হয়, সাইন 30 হয় হাফ, সাইন 60 হচ্ছে 0.87 বা √3/2, আর সাইন 90 হচ্ছে 1, 0 থেকে 1 পর্যন্ত। পরে আবার নামবে, 180 ডিগ্রিতে আবার শূন্য হবে, 270 ডিগ্রিতে আবার -1 হবে, 360 ডিগ্রিতে আবার শূন্য হবে, চলতে থাকবে, রাইট? তাহলে আমি কি বিষয়টা বুঝাতে পারছি? যে মনে হচ্ছে ম্যাথ ক্লাস করাচ্ছি না, বুয়েটে ভাইবা লাগতেছে না। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, এই জিনিসটা বুঝাতে পারছি কি, যে 0 থেকে যখন 90 দিকে যাবে আস্তে আস্তে মানগুলো বাড়তেছে। ওকে, তাহলে তুমি যদি সাইনের মান জানো, কজের মান তো তোমার জন্য হাতের মুয়া, কারণ সাইন 30 যে মান cos 60 ওই মান, সাইন 60 যে মান cos 30 ওই মান, 2 যোগ করে 90 করবে আর কি। সাইন 0 যে মান cos 90 ওই মান, সাইন 90 যে মান cos 0 ওই মান, আর সাইন 45 এবং cos 45 এর মান সমান। ওকে, এই বিষয়গুলো ক্লিয়ার হলে একটু জানো যে ভাইয়া ক্লিয়ার, তাহলে আমি হচ্ছে আবার আগের পরে ব্যাক করতেছি। এখান থেকে আমাদের ক্লিয়ার যে সাইন 0 এর মান 0, তাহলে পুরো মানটা 0 হয়ে যাবে, যে বলের মান 0 হয়ে যাবে। আমাদের দ্বিতীয় কেসে, তৃতীয় কেসে বলছে যখন চার্জ চৌম্বক ক্ষেত্রের অভিমুখের সমকোণে গতিশীল হয়। চার্জ কি চৌম্বক ক্ষেত্রের অভিমুখের সমকোণে, সমকোণে মানে বুঝতেছো, সমকোণে মানে বুঝতেছো 90 ডিগ্রি, সমকোণে মানে হচ্ছে
90 ডিগ্রি। 90 ডিগ্রিটা বসাও তো, সাইন 90 ডিগ্রি যদি বসাও 3 নাম্বার কেসে এফ ইকুয়ালস টু কিউ ভিভি সাইন 90। সাইন 90-র মান হচ্ছে 1, তার মানে এই মানটা তখন সর্বোচ্চ হবে, এফ ইকুয়ালস টু কিউ ভিভি হবে। তার মানে যদি জিজ্ঞেস করে যে চুম্বক বলের মান কখন সর্বোচ্চ হবে, যখন চার্জ চুম্বক ক্ষেত্রের সাথে 90 ডিগ্রি কোণে গতিশীল হবে। চার্জ চুম্বক ক্ষেত্রের সাথে 90 ডিগ্রি বা সমকোণে গতিশীল হলে চুম্বক বলের মান সর্বোচ্চ হবে। বেসিক ক্লিয়ার? চুম্বক ফ্লাক্স একটু আগে পড়াই ফেলছি, দেখো তো বুঝো কিনা। যতগুলা বড় রেখা অতিক্রম করে বা ক্ষেত্ররেখা অতিক্রম করে কিসের মধ্য দিয়া? ওই চুম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে, তাকে আমরা বলতে চুম্বক ফ্লাক্স। চুম্বক ফ্লাক্সের সূত্র পড়াই ফেলছি অলরেডি, দেখো তো পড়াইছি কিনা। ফাই ইকুয়ালস টু এবি পড়াইছি, ফাই ইকুয়ালস টু এবি, এই যে ফাই ইকুয়ালস টু এবি, এবং এটা এ ডট বি যার কারণে cos থিটা হয়। দেখো তো ওয়েবার পড়াইছি, টেসলা মিটার স্কয়ার পড়াইছি, নিউটন মিটার পার অ্যাম্পিয়ার পড়াইছি কিনা? দেখছো, মানে পড়ানোর আগে পড়া শেষ। এই পর্যন্ত জানাও ক্লিয়ার কিনা, নেক্সটে আগাচ্ছি আমরা। একটু কষ্ট করে বাচ্চারা জানাও ক্লিয়ার কিনা, তাহলে নেক্সটে আমরা আগাবো। ক্লাস ভালো লাগতেছে? চুম্বক ক্লাস ওকে ওকে, খুব ইজি লাগতেছে, থ্যাংক ইউ। ওকে, একটু দেখো চুম্বক ফ্লাক্স ঘনত্ব। আমি একটা হিন্দি দিয়ে রাখি, আমার কিন্তু বুয়েট প্রিপারেশন ছিল, ঠিক আছে, পরে মেডিকেলে শিফট করছি। ওকে, চুম্বক ফ্লাক্স ঘনত্ব বা ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি অলরেডি পড়ানো শেষ। কিভাবে পড়ানো শেষ? বলছিলাম যে ফাই সমান এবি। কি বলছিলাম? ফাই সমান এবি। এখান থেকে আমি যখন কি রে, এটা উপরে যাস না কেন? এই যে এখান থেকে আমি যখন ফাইটাকে উপরে রাখবো, এটাকে নিচে নামাবো, তখন কি বি পড়ে যাবে না? ফাই সমান এবি, তাহলে বিটাকে যদি এক পাশে রাখি ফাই বাই এ হয়, তাহলে এই যে ফাই বাই এ প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ ফ্লাক্স, এটা তো ঘনত্ব ওয়েবার পার মিটার স্কয়ার, যাকে আমরা টেসলা বলতেছি, যাকে আমরা কি বলতেছি নিউটন পার অ্যাম্পিয়ার পার মিটার বলতেছি। সবাই যে প্যাচটা লাগায় যে ভাইয়া এক টেসলা সমান 10⁴ গাউস, নাকি এক গাউস সমান 10⁻1 টেসলা। আচ্ছা, তো এমনি মনে রাখবা, আমরা তো টেলিগ্রাম অ্যাপে চালাই, তাই না? টেলিগ্রাম মানে কি? টিজি, ঠিক আছে, টেলিগ্রাম মানে হচ্ছে টিজি, টেলিগ্রাম, তাহলে টিজি, তাহলে তো হয়ে গেল। তোমার তো টেনশন নাই, কারণ তোমার টেনশন কি যে এক টেসলা সমান 10⁴ গাউস, নাকি এক গাউস সমান 10⁴ টেসলা, তাই না? তুমি পড়ছো কি? টেলিগ্রাম মানে টিজি, টিজি, তাই না? তাহলে এই যে টেসলা গাউস, টেসলা গাউস। এখন যদি পরীক্ষায় উল্টায় দেয়, স্যাররা যদি জিজ্ঞেস করে যে এক গাউস সমান কত টেসলা, তুমি উল্টায় নিবা, সমস্যা কি? তোমার মাথা দ্বারা উল্টায় না যায়। আচ্ছা দেখো তো এই এককগুলো পড়াইছি কিনা? ওয়েবার পার মিটার স্কয়ার কমেন্ট করো, পড়াইছি কিনা? টেসলা কমেন্ট করো, পড়াইছি কিনা? নিউটন পার অ্যাম্পিয়ার পার মিটার কমেন্ট করো, পড়াইছি কিনা? নিউটন পার মিটার পার কুলম্ব সেকেন্ড পড়াইছি কিনা? এটা কোথায় পড়াইছি? এই যে দেখো, একদম প্রথম দিকে একদম স্লাইডে পড়াইছি, এই পড়াইছি নিউটন পার কুলম্ব পার মিটার সেকেন্ড, নিউটন পার কুলম্ব পার মিটার সেকেন্ড। দেখছো, তো সবকিছু তো আমরা বইয়ের মধ্যে কভার করে দিচ্ছি। ক্লিয়ার? ওকে, এক ওয়েবার মানে কি, এক টেসলা মানে কি, নতুন করে বলতে হবে? যদি বলতে হয় আমি বলে দিচ্ছি, সমস্যা নেই। তোমরা জানাই এই পর্যন্ত ক্লিয়ার কিনা? এই পর্যন্ত ক্লিয়ার? ওকে ওকে, ডান। একটু খেয়াল কর, এই যে এইগুলো পরীক্ষা আসে, এক ওয়েবার, এক টেসলা, তারপর হচ্ছে ওই যে এক নিউটন, এগুলো পরীক্ষা আসে। তো এটা কেমনে আনে আমি তো বলি, এটা হচ্ছে আমি বলি যেগুলো কেমনে আসে। পরীক্ষা একদম খুব কমনলি আসে, এবং এটা খুবই মজার প্রশ্ন। আমি ছোটবেলা পছন্দ করতাম, আমি যখন কলেজে পড়তাম এই টাইপের প্রশ্নগুলো অনেক ভালো লাগতো, মানে বেসিক থেকে। তো আমি একটু মহাকর্ষ বিকর্ষ অধ্যায়ে যাচ্ছি 1 মিনিটের জন্য, জাস্ট একটা মিনিটের জন্য। এফ ইকুয়ালস টু জি m1 m2 ডিভাইড বাই ডি স্কয়ার, রাইট? এফ ইকুয়ালস টু মেডিকেল ভর্তি পরীক্ষা 2022-এর প্রশ্ন, 2022-এর প্রশ্ন, ঠিক আছে? আচ্ছা, তো আমি যদি বলি এখানে চিন্তা করে দেখো, এই যে দুইটা বস্তুর ভর হচ্ছে 1 কেজি করে, দুইটা বস্তুর ভর হচ্ছে 1 কেজি করে, তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1 মিটার। তাহলে আমাদের কি হয় দেখো তো, 1 কেজি ভরের দুইটা বস্তু বা একক ভরের দুইটা বস্তু 1 মিটার দূরত্ব থেকে যেই বলে আকর্ষণ করে তার নামই হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। কথাটা বুঝলা কিনা? ভর দুইটার মান 1 কেজি করে দিছি, দূরত্ব 1 মিটার করে দিছি, তাহলে 1 কেজি ভরের দুইটা বস্তু
এটা 1 কেজি, এটাও 1 কেজি, দূরত্ব 1 মিটার, পরস্পর যেই বলে আকর্ষণ করে তাই হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। রাইট? বিষয়টা বুঝলা কিনা? কিন্তু আমি কিন্তু সূত্র থেকে সংজ্ঞা বলে ফেলছি। কিসের সংজ্ঞা বলছি? মহাকর্ষীয় ধ্রুবক বলতে কি বোঝায়। তার মানে সূত্রের মধ্যে তুমি যে এক 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 করে বসায় দাও, তাহলে যেই দুটো জিনিস পড়ে থাকবে ওইটাই তোমার এখন বাকি আছে। রাইট? এবং এই মানটাকে কি বলতে পারবা? মহাকর্ষীয় ধ্রুবকের মান কত? এই মানটা বসায় দিয়ে তুমি ওই বলটা পেয়ে যাবা যে 1 মিটার দূরত্বে দুইটা বস্তু যখন 1 মিটার দূরত্বে থাকবে দুইটা বস্তু 1 কেজি, তখন তারা কত বলে আকর্ষণ করবে। রাইট? ওইটা কিন্তু থাকবে আমাদের এই প্রশ্নের মধ্যে। এই মানটা কমেন্ট করো, 6 কত লেখো, 6 কত লেখো। আচ্ছা, তাহলে আমরা এই যে এখন এখানে আসি, এটা তখন বুঝো, তুমি বুঝে ফেলবো দেখবা। কোন কুণ্ডলিতে প্রতি সেকেন্ডে যত সংখ্যক ফ্লাক্স পরিবর্তনের জন্য কুণ্ডলিতে 1 ভোল্ট বিভব পার্থক্য সৃষ্টি হয় তাকে 1 ওয়েবার বলে। তো এইটা হচ্ছে তোমার ওই যে আমি বলছিলাম না তড়িৎ ক্ষেত্র, ওই তড়িৎ ক্ষেত্রের সাথে কিছুটা মিল আছে, ভোল্ট বিভবের যেহেতু কথাবার্তা আছে। ওকে, তো এটা তুমি সবগুলো খেয়াল করছো কিনা? 1 ভোল্ট, তারপর হচ্ছে প্রতি সেকেন্ড মানে কি 1 সেকেন্ডে। ওকে, তো তোমাকে প্রশ্ন কেমন জিজ্ঞেস করবে যে প্রতি সেকেন্ডে কতটুকু ফ্লাক্স পরিবর্তনের জন্য 1 ভোল্ট বিভবের যদি সৃষ্টি হয় তাকে কি বলে? কি বলে? তাকে হচ্ছে 1 ওয়েবার বলে। কারণ তুমি কি জানো, ফ্লাক্স পরিবর্তন মানে কি? ফাই, ফাই এর একক কি? ওয়েবার। শেষ। টেকনিকটা বুঝছো কিনা, কেমনে প্রশ্ন আনসার করবা এটাও দেখাচ্ছি। উপরটা গেল, যদি কোনো চুম্বক ক্ষেত্রের অভিমুখের সাথে সমকোণে, সমকোণে কেন, যদি সমকোণে না যায় শূন্য হয়ে যাবে, সমকোণে না গেলে শূন্য হয়ে যাবে। দেখছি না এই যে শূন্য হয়ে গেছিল, যদি একই অভিমুখে যায়, যদি একই দিকে যায় শূন্য হয়ে যাবে না? সমকোণে গেলে তখন এটার একটা মান থাকে কিউবিভি, একই দিকে গেলে মান শূন্য হয়ে যায়, সমকোণে গেলে কি একটা মান থাকে, এই জন্য সমকোণে বলছে সংজ্ঞার মধ্যে। ওকে, গেল। তাহলে সমকোণে গেল, কতটুকু সমকোণে গেল? 1 কুলম্ব চার্জ, 1 কুলম্ব চার্জ কত বেগে? 1 মিটার পার সেকেন্ড বেগে। দেখো তো মিলে কিনা? F ইকুয়ালস টু কিউবিভি সাইন থিটা। এখন আমি চলো মিলাই, 1 কুলম্ব চার্জ 1 মিটার পার সেকেন্ড সমকোণে মানে এটার মানও 1, কারণ আমরা জানি সমকোণে মানে sin 90, আর sin 90 মান কত? 1। তাহলে কি পড়ে আছে দেখো তো, F সমান B পড়ে আছে না? একদম সেম ওই কাহিনীটা না, এই কাহিনীটা না? F সমান G পড়ে ছিল, এখানে কি পড়ে আছে? কি রে, কই গেল? কই লিখছিলাম? ও আচ্ছা, এখানে লিখছিলাম মনে হয় না, এই জন্য মনে কাহিনী হয়েছে। আচ্ছা, F সমান B পড়ে আছিল, F সমান B পড়ে আছিল, তাহলে বলতে পারি যে যখন 1 নিউটন বল অনুভব করে সেই 1 নিউটন বলকে আমরা কি বলতেছি? 1 টেসলা। না আবার লিখতেছি, দাঁড়াও, বেশিক্ষণ তো লাগবে না, 1 মিনিটও লাগবে না লিখতে। দেখো, F ইকুয়ালস টু কিউ বিভি সাইন থিটা। রাইট? কিউ এর মান 1 কুলম্ব, ভি এর মান 1 মিটার পার সেকেন্ড, সাইন 90 মান হচ্ছে 1। তাহলে কি পড়ে আছে? F সমান বি। তাহলে এইটাও যদি 1 ধরি, 1 নিউটন, তাহলে 1 নিউটন বলটাকে আমরা কি বলবো? এ বি মানে কি? 1 টেসলা। সব এক হয়ে গেছে। বুঝতে পারছো? এই হচ্ছে 1 টেসলার সংখ্যা। আর গাউস তো বললাম, গাউস অবশ্যই আছে একক নাই, এটা হচ্ছে আগের একক ব্যবহৃত। ঠিক আছে? ওকে, আমরা এখন যাবো হচ্ছে এই যে দেখো, এটা দেখো, বায়োট স্যাভার্টের সূত্র বা ল্যাপ্লাসের সূত্র। সেম, বিশ্বাস করবা কিনা? একই ধরনের পড়া, একদম সেম পড়া। বিশ্বাস করো না? দেখো, আসো এখানে, সেম পড়া। ক্ষুদ্র দৈর্ঘ্যের কোন পরিবাহীর মধ্য দিয়ে, পরিবাহী মানে বুঝছো? পরিবাহী মানে কি? তার। এই যে আমি বলছিলাম না, এটা মনে করো একটা তার, তারের মধ্য দিয়ে বিদ্যুৎ যাচ্ছে, চুম্বক ক্ষেত্র তৈরি হবে। আচ্ছা, ক্ষুদ্র দৈর্ঘ্যের কোন পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে এর চারপাশে যে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয় তার কোন বিন্দুতে চুম্বক আবেশের মান, বিভিন্ন কথাবার্তা লিখছে, বিভিন্ন কথাবার্তা লিখছে। তাহলে যেটা বলতেছিলাম, কোন তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে তার চারপাশে কি তৈরি হবে? চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। ওই চুম্বক আবেশের মান, চুম্বক আবেশের মান কি? পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক, আমরা দেখবো, আসবো, সমস্যা নেই। বিদ্যুৎ প্রবাহের সমানুপাতিক, মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক, এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আমি একটা জিনিস তোমাকে শিখাই, যখনই দেখবা যে দূরত্বের সাথে সম্পর্ক, তখনই বুঝবা যেটা আসলে কি হবে। যখনই দেখবা যে দূরত্বের সম্পর্কিত, তখনই তুমি বুঝবা এটা আসলে তোমার বর্গের ব্যস্তানুপাতিক। যেমন মহাকর্ষ ক্ষেত্রে দেখছো,
অভিকর্ষস্থ অনেক ক্ষেত্রে দেখছো জি ইকুয়ালস টু জি এম বাই আর স্কোয়ার, তাই না? এফ ইকুয়ালস টু জি এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার। তারপরে তুমি হচ্ছে তড়িৎ ক্ষেত্রে যদি যাও, সি তড়িৎ মধ্যে যাও, এফ ইকুয়ালস টু কি সি কিউ ওয়ান কিউ টু ডিভাইড বাই জি স্কোয়ার, তাই না? মানে দূরত্বের সাথে সবসময় কি হয়, বর্গের ব্যস্তানুপাতিক হয়। এটা মাথায় রাখবে। ওকে, এই সূত্রটা দেখো, বি সমান আই ডিএল সাইন আলফা ডিভাইডেড বাই আর স্কোয়ার। ঠিক আছে, বি সমান আই ডিএল, জুড়ে করো তাহলে খুলবে। তোমাদের রাফি ভাইয়ের শক্তি নাই, খাওয়া দাওয়া করে না মনে হয়। ওকে, বি সমান হচ্ছে, আমি আসবো, আচ্ছা আসলে তোমার রাফি ভাই কিন্তু খাওয়া দাওয়া করে না, ওটা বইলো খাওয়া দাওয়া করতে। আমি জাস্ট কত শক্তি। বি সমান আইডিএল সাইন আলফা ডিভাইডেড বাই আর স্কয়ার। লাগানো লাগবে না, থাক সমস্যা নেই, তুমি আসবে তো একটু পরে। তো এখান থেকে বলা যায় না যে বি বা চৌম্বক ক্ষেত্রটা আই মানে তড়িৎ ক্ষেত্রের সমানুপাতিক, এল মানে দৈর্ঘ্যের সমানুপাতিক, তারপরে কি সাইন আলফা মানে কি মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক, এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এই সূত্র মুখস্থ রাখতে তো কাজ শেষ। তাহলে বুঝতেছো এই অধ্যায় কিন্তু পুরোটা আমি সূত্রের উপর নিয়ে চলে যাচ্ছি, তোমার বাইরে কিছু পড়তে হচ্ছে না। ওকে ফাইন, গেল। এখন আর কিছু লাগবে না, এগুলো পরে আসতেছি আমার সামনে। এখানে যা যা কথা আছে সব বাদ। ওকে, সাইন আলফা সমানুপাতিক হয় কেন, কেন জানা দরকার নাই, জাস্ট মাথায় রাখবা। মানে তুমি যখন মেডিকেলের জন্য প্রিপারেশন নিবা, এই কেন মেন জানা দরকার নেই ফিজিক্সের ক্ষেত্রে। এগুলা মানে কিছু সমানুপাতিক, সাইন আলফা সমানুপাতিক, এটাই পরীক্ষা জিজ্ঞেস করবে। ওকে, এরপর আমরা যাব হচ্ছে খুবই 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 গুরুত্বপূর্ণ একটা পড়া। এই যে দেখো, শুরুতে বলছিলাম মনে আছে, শুরুতে বলছিলাম না লম্বা তার থাকবে, বৃত্তাকার তার থাকবে, ওদের ক্ষেত্রে কিছু সূত্র আছে, সূত্রগুলো মুখস্থ করতে হবে না, জাস্ট বিষয়টা বুঝলেই হবে। দেখো এখানে কি আছে, দাগানোটা কোথায়, এই যে দেখো, বি চৌম্বক ক্ষেত্র সমান মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই আর, অথবা 2 পাই এ, তারা এ দিয়ে বলছে 2 পাই আর কো লাগে কথা। মিউ নট মানে কি, এই চুম্বক প্রবেশ্যতা, এই চুম্বক প্রবেশ্যতার মান আছে 4 পাই × 10⁻⁷। তো এগুলো আমরা দেখবো, সমস্যা নাই। তুমি জাস্ট সূত্রটা খেয়াল করো, সূত্রের মধ্যে কি দেখা যাচ্ছে, আই বা তড়িৎ প্রবাহের সমানুপাতিক। তার মানে আমরা বুঝলাম যে আমরা যে চুম্বক নিয়ে কথাবার্তা বলতেছি, চুম্বক ক্ষেত্র অলওয়েজ তড়িৎ প্রবাহের সমানুপাতিক হচ্ছে। মানে তড়িৎ তুমি যত বাড়াবা, চুম্বক ক্ষেত্রের মান তত বাড়বে। তড়িৎ তুমি যত বাড়াবা, চুম্বক ক্ষেত্রের মান তত কি বাড়বে। এবং এটা আমি কাছে শুরুতেই বলছি, তুমি যদি তড়িৎ প্রবাহ বন্ধ করে দাও, চুম্বকও বন্ধ হয়ে যাবে, চুম্বক আর থাকবে না এখানে, চুম্বক আবেশটা বন্ধ হয়ে যাবে। ওকে, এবং গুরুত্বপূর্ণ পড়া হচ্ছে লম্বা তারের ক্ষেত্রে সূত্রে নিচে শুধু আর, স্কয়ার না। এটা হচ্ছে বোঝার বিষয়। আমরা তো এগুলো দিয়ে অঙ্ক করতাম, তো আমাদের এমনি মুখস্থ হয়ে যেত, তোমার তো অঙ্ক করবে না, তাই দরকার নেই আর কি। ওকে, এরপর কি বলছিলাম, লম্বার পরে কি বলছিলাম, একটা বৃত্তাকার থাকবে। এই দেখো বৃত্তাকারটা, বিদ্যুৎবাহী বৃত্তাকার কুণ্ডলীর ক্ষেত্রে মানে যখন একটা বৃত্তের মধ্য দিয়ে তুমি কারেন্ট দিবা, তখন কি রকম হবে একটা চুম্বক ক্ষেত্র। আগে দেখলাম লম্বা তারের মধ্য দিয়ে, সরু পিচ্ছি লম্বা তারের মধ্য দিয়ে যখন আমি কারেন্ট দিব, তখন হচ্ছে সেখানে চুম্বক আবেশের মান কত। আর এখন দেখতেছি একটা বৃত্তাকার পরিবাহের মধ্যে দিয়ে যখন দিব, তখন চুম্বক আবেশের মান কত। ঠিক আছে, এই হচ্ছে কথা। তো এটা একটা সূত্র আরো সহজ, আগের থেকে এটা সহজ দেখবা। দেখো আগের থেকে সহজ, আগেরটার মধ্যে পাই আছে, এটার মধ্যে পাই নেই। বৃত্ত তো আমরা জানি বৃত্তের পরিধি কত, 2 পাই আর। ওই পাই কি করছে, পাই রেখায় ফেলছে। ঠিক আছে, আমরা এমনি মনে রাখতাম। তো এই পাই কি করছে, পাই রেখায় ফেলছে। ওকে, তাহলে মিউ নট আই ডিভাইড বাই 2 আর, সহজ হয়ে গেল আমার সূত্রটা আরো। আই ও সেম, আর ও সেম, জাস্ট পাই নাই। তাহলে সেম কথা, দূরত্বের সাথে ব্যস্তানুপাতিক, আর আয়ের সাথে সমানুপাতিক। যখন তুমি দিবা, দূরত্ব যত বাড়াবা মানটা কমতে থাকবে, তাই না? দূরত্ব যত বাড়াবা মানটা কমতে থাকবে না। আমরা রিলেশনশিপের মধ্যে দেখি যে যখন একটা বন্ধুর সাথে কথা হয় না, বন্ধুর সাথে দূরত্ব বেড়ে যায়। ছোটবেলা কত বন্ধুর সাথে ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম, এখন আর কথা হয় না, কারণ কি দূরত্ব বেড়ে গেছে। তো সেম কথা, দূরত্ব যখন বাড়াবা মানটা কমে যাবে, আর যখন বিদ্যুৎ প্রবাহ বাড়াবা মানটা বেড়ে যাবে। ওকে, এবং তার একক যে ওয়েবার পার মিটার স্কয়ার, নতুন করে পড়াইতে হবে? অলরেডি পড়াই ফেলছি যে বি, এটা হচ্ছে টেসলা, ওয়েবার পার মিটার স্কয়ার, এগুলো কিন্তু বলা শেষ, রাইট? ওকে, এগুলো সম্ভবত অঙ্ক আমাদের। আমি ভুলে হচ্ছে অন্য পেজে চলে আসছে, সমস্যা নেই, আমরা নেক্সট পেজে যাচ্ছি। ওকে, এগুলো আমাদের লাগবে না, ঠিক আছে? এগুলো হচ্ছে এইচএসসি লেভেলের পড়াশোনা, যারা হচ্ছে এইচএসসি 26 ব্যাচ, তারা হচ্ছে এগুলো পড়বে। আমরা এগুলো পড়বো না, আমাদের মেডিকেলের জন্য এগুলো গুরুত্বপূর্ণ না, এগুলো মেডিকেলে লাগবে না। ঠিক আছে,
আচ্ছা, লরেন্স বল। আমরা আরো সামনে যাই। এই যে, এই জায়গাটা লরেন্স বল থেকে জাস্ট এটা পড়লেই হবে। ঠিক আছে, লরেন্স বল নিয়ে অনেক কথাবার্তা বলছে, সব পড়ার দরকার নাই, জাস্ট এটা আমি যেটুকু মার্ক করে দিয়েছি ওইটাকে পড়বা। কোনটুকু পড়বা? এই যে, লরেন্স বল। লরেন্স বল জিনিসটা কি? জিনিসটা কি? দুইটা জিনিস একসাথে কাজ করে। কোন দুটা জিনিস? তড়িৎ আধান যখন একই সাথে তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্রের ভিতর দিয়ে গতিশীল হয়, তাহলে আমি বললাম দুইটা জিনিস। একটা আধান একই সাথে তড়িৎ ক্ষেত্রের ভিতর দিয়ে যাচ্ছে, একই সাথে চুম্বক ক্ষেত্রের ভিতর দিয়ে যাচ্ছে, তখন তার উপর দুই দিক দিয়ে বল কাজ করে, তখন তাকে আমরা বলি লরেন্স বল। সেই যে বলটা অনুভব করে সেটা হচ্ছে লরেন্স বল। ওকে, এখন আমরা দেখো এই জিনিসটা জানি কিনা যে এফ ইকুয়ালস টু কিউই, জানি? জানি কিনা এফ ইকুয়ালস টু কিউই? কোথায় পড়ছি এই জিনিসটা? কোথায় পড়ছি এটা? পড়ছি হচ্ছে আমরা স্থির তড়িতে, তাই না? স্থির তড়িতে পড়ছি কিনা বলো? যে আমাদের যে তড়িৎ ক্ষেত্রে যে বলটা, এটা কি? কিউ ই। আমরা চুম্বক ক্ষেত্রে কি শিখলাম? এফ ইকুয়ালস টু কিউ ভি ক্রস বি শিখছি। আমি একটু দেখাই যারা বুঝতেছো না। এই যে এফ ইকুয়ালস টু কিউ ই এবং ভি ক্রস বি। ওকে, আচ্ছা, আমরা কি করলাম? দুটাকে যোগ করলাম। কেন যোগ করতেছি জানো? কারণ একটা চার্জ সে একই সাথে তড়িৎ ক্ষেত্রের মধ্যে দিয়ে গতিশীল, একই সাথে চুম্বক ক্ষেত্রের মধ্যে দিয়ে গতিশীল। তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্র দুটা মধ্যেই গতিশীল, তখন তার মধ্যে কাজ করতেছে লরেন্স বল, তাই না? আমি কি করলাম? এই লরেন্স বলের মান যোগ করার জন্য দুইটা যোগ করে দিলাম, দুইটা যোগ করে দিলাম। ঠিক আছে, কোন দুইটা যোগ করলাম? তড়িতের জন্য, চুম্বকের জন্য, তাহলে এফ প্লাস এফ। এটাকে ওয়ান ধরলে এটা হচ্ছে টু, ওয়ান ধরলে এটা হচ্ছে টু, তাই না? তাহলে আমি কিউ ই, এটা যেহেতু প্রাবল্য তাহলে এটা হচ্ছে আমাদের ভেক্টর, আমার চার্জ তো আর ভেক্টর না, চার্জে কোনো দিক নেই, প্রাবল্যের দিক আছে। ভিও ভেক্টর, বিও ভেক্টর, তাহলে প্লাস কিউ ভি ক্রস বি। যোগ করার সময় আমি কিউটা কমন নিলাম, কিউ কমন নেওয়া যায়, তাহলে মাথার মধ্যে এখানে ই থাকলো, প্লাস হচ্ছে আমাদের ভি ক্রস বি। এই হচ্ছে লরেন্স বলের সূত্র। না তোমার প্রতিপাদন মুখস্থ করতে হবে, না সূত্র, তুমি বুঝে বুঝে আনসার করতে পারবে। এই সূত্রটা মানে বুঝছো কোথেকে আসছে? সবাই একটু কমেন্ট করে জানাও লরেন্স বলের সূত্রটা অটোমেটিক মুখস্থ থাকবে কিনা। হুম, থাকবে? সবাই একটু জানাও, আমি তোমাদের কমেন্ট দেখবো। আমরা তাহলে নেক্সট পড়ায় যাচ্ছি। এখানে একটা সামারি করা আছে, এই যে দেখো সামারি আছে, বিশেষ ক্ষেত্র। ঠিক আছে, বিদ্যুৎবাহী তারটি যদি চৌম্বক ক্ষেত্রের মধ্যে লম্বভাবে অবস্থান করে, অর্থাৎ থিটা যদি 90 ডিগ্রি হয়, সূত্র পড়ছি এফ ইকুয়ালস টু আই এল বি সাইন থিটা, তাহলে সাইন 90 মান 1, তাই সূত্র হয় আই এল বি। আবার দেখো বিদ্যুৎবাহী তারটি যদি চৌম্বক ক্ষেত্রের সাথে সমান্তরালে থাকে, অর্থাৎ থিটা হয় 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি, একই দিকে থাকলে 0 ডিগ্রি, উল্টা দিকে থাকলে 180 ডিগ্রি, দুইটাই কিন্তু সমান্তরাল। এটা 0 ডিগ্রি, এটা 180 ডিগ্রি, সমান্তরাল কিন্তু দুইটাই, তাই না? তখন মানটা শূন্য হয়ে যায়। এটা অলরেডি পড়ায় ফেলছি না বলো? অলরেডি কিন্তু পড়ায় ফেলছি। আচ্ছা, এইখানে দেখো এটা পড়া, দুটি সমমুখী সমান্তরাল প্রবাহ, এটা একটা তার, এইটাও একটা তার। ঠিক আছে, দুইটাই হচ্ছে তার। দাঁড়াও এটা আমি কাইটা দিই। ওকে, এইটাও একটা তার, এটাও একটা তার। এই তারে উপরের দিকে কারেন্ট যাচ্ছে, এই তারেও উপরের দিকে কারেন্ট যাচ্ছে, দুইটার দিক একই দিকে না? এখন বলো তো তোমরা আমার ক্লাস কেন করতে আসছো? কারণ তোমরা চাও মেডিকেলে পড়তে, আর আমি চাই তোমাদের মেডিকেলে চান্স পাই, তাই না? তোমরা চাও হচ্ছে লেখাগুলো আরেকবার দেখতে দেন, লেখা শেষ হয় না, শেষ না, চাও আমি অনেক স্লো পড়াচ্ছি, বুঝছো? আমি যেভাবে স্লো পড়াচ্ছি এইভাবে হচ্ছে তোমার স্লো পড়াইতে পড়াইতে দেখা যাবে 2.5 ঘন্টার ক্লাস শেষ হবে না। এই জন্য আমি চেষ্টা করতেছি লেখাগুলো তাড়াতাড়ি কাটায় নিতে। আমি যদি এগুলো আটকে থাকি তাহলে অনেক সময় লাগবে। তো তোমরা যেটা করবা রেকর্ড তো থাকবে, একটু কষ্ট করে নোট করে নিও। ওকে, আচ্ছা,
তো তোমরা কেন পড়তে আসছো? কারণ আমি মেডিকেলের জন্য পড়াচ্ছি, তোমরা মেডিকেল চান্স পেতে চাও, তাহলে আমরা একই দিকে, আমি যেদিকে তোমরা একই দিকে, তাহলে আমাদের মধ্যে আকর্ষণ আছে, যার কারণে শিক্ষক স্টুডেন্টের সম্পর্ক তুমি পড়তে আসছো, একই দিকে থাকলে আকর্ষণ হয়। আর মনে করো একজন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে, আমি মেডিকেল প্রিপারেশন নেওয়াচ্ছি, তার সাথে আমার বিকর্ষণ থাকবে, সে যাবে এইদিকে, আমি যাবো এইদিকে, রাইট? এই জিনিসটাই দেখো আমরা হচ্ছে তারের মাধ্যমে প্রকাশ করতেছি, যে তারে যখন সমদিকে প্রবাহিত হয়, মানে I1 I2 দুইটা তারের মধ্যে কারেন্ট প্রবাহিত হচ্ছে, দুটি সরল সমান্তরাল তড়িৎবাহী পরিবাহীর মধ্য দিয়ে ক্রিয়াশীল বল নিয়মগুলো মেনে চলে। যখন একই দিকে থাকে, সমমুখী থাকে, আকর্ষণ করে, আর যখন বিপরীতমুখী থাকে তখন তারা বিকর্ষণ করে। ইজি, ওকে, গেল তাহলে এটা আমাদের। এই অঙ্কগুলো আমরা হচ্ছে ম্যাথ ক্লাসে করাবো, হ্যাঁ? আমরা একদম পুরোপুরি এক্সট্রা সিলেবাসের উপর একটা ম্যাথ ক্লাস নিব। এক্সট্রা সিলেবাস বলতে আমাদের কি কি চ্যাপ্টার আছে? তোমার হচ্ছে চুম্বক আছে, আবেশ আছে, তারপরে হচ্ছে জ্যোতির্বিজ্ঞানের একটা ছোট ছোট ম্যাথ আছে, তারপরে আর হচ্ছে কোনটা কোনটা ফার্স্ট পেপারে কিছু চ্যাপ্টার আছে, তাই না? ভৌত জগৎ আছে, গতিবিদ্যা আছে, এগুলোর উপর আমরা একটা ম্যাথ ক্লাস নিব, টেনশন নেই। তাই ম্যাথ গুলো এখন ধরতেছি। দেখো জানার বিষয়, এই যে আমি বলছিলাম না যে ফিজিক্সের মধ্যে কিছু লেখা থাকে যে জেনে নাও, জানার বিষয় দেখে নাও, ঠিক আছে? তো এই যে আমরা একটা জানার বিষয় পাইছি, দেখো তো এগুলো পারি কিনা, অলরেডি পড়াই ফেলছি। যখন এল দৈর্ঘ্যের পরিবাহের মধ্য দিয়ে আই পরিমাণ প্রবাহ চলে, তখন এই যে চুম্বক ক্ষেত্র বি যদি সমকোণে থাকে 90 ডিগ্রি হইলে আইএল বি, পড়াইছি না? আচ্ছা, তড়িৎবাহী পরিবাহী যদি চুম্বকের সাথে থিটা কোণে থাকে তাহলে আইএল বি সাইন থিটা, পড়াইছি না? আবার দেখো দুটি সমান্তরাল তার, তাই না? এই দেখো দুইটা I1 I2, সূত্র আসবে না, টেনশন নেই। আর এটা পড়াই ফেলছে অলরেডি। দুটি সমান্তরাল তার যদি সমপ্রবাহ একই দিকে থাকে প্রবাহ, তাহলে হচ্ছে আকর্ষণ করে, আর বিপরীতমুখী প্রবাহ থাকলে বিকর্ষণ করে, পড়াইছি। ওকে, দুটি সরল সমান্তরাল পরিবাহীর মধ্যকার ক্রিয়াশীল বল প্রবাহদ্বয়ের গুণফলের সমানুপাতিক। এটা কোথেকে আসে জানো? ওই যে আমরা একটা তারের মধ্যে দিয়ে পড়ছিলাম না, যে একটা তার যখন সরু তার, এর মধ্যে দিয়ে ওই যে বি সমান মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই আর, ওই সূত্রের বেসিক থেকে তুমি আনসার করতে পারবে। তোমার আর এইটা নতুন করে শিখতে হবে না, এইটা নতুন করে শিখতে হবে না, তুমি এটা দিয়ে আনসার করতে পারবে। কেমনে? দেখো এই যে আই এর সাথে সমানুপাতিক না, আই এর সাথে সমানুপাতিক, এই দেখো প্রবাহদ্বয়ের গুণফলের সমানুপাতিক, কারণ এখানে তো দুইটা তার, একটা তার দুইটা তার, প্রবাহ একই দিকে, তাই না? এবং দেখো পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক, মানে সরু তার যখন লম্বা হবে তার সমানুপাতিক, মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক, নট বর্গের ব্যস্তানুপাতিক, দেখছো? ব্যস্তানুপাতিক, তার মানে এইটা মনে রাখলে এটা পারতেছো, নতুন করে এই সূত্র শেখার প্রয়োজন পড়তেছে না, কারণ সূত্র তোমার লাগবে না, তুমি যদি একাডেমিক পরীক্ষা দিচ্ছ। ওকে, তাহলে আশা করি তুমি এগুলো বুঝতে পারছো। নেক্সট আমরা যাব, অনেকগুলো পড়া কিন্তু আমাদের শেষ, তাই না? তোমরা কি পর্যন্ত বুঝতে পারছো? কমেন্ট করে জানাও তো। সব সৃজনশীল বলে রাখছে, আমার উচিত ছিল হচ্ছে এগুলো কাইটে আসা। আগে কি করতাম জানো? আগে যখন ফুল সিলেবাসে ক্লাস নিতাম না, এই সব অঙ্ক টঙ্ক সব পেজ ডিলিট করে দিতাম, ভালো লাগতো না এত স্ক্রল করতে, বুঝছো? এখন হচ্ছে ভুলে গেছি রাখতে। দাঁড়াও এখান থেকে রিড মুড দিয়ে দিই, তাহলে আরো সহজে স্ক্রল করেছে। ওকে, হল প্রভাব। ওকে, তো আমরা হল প্রভাব নিয়ে একটু পড়াশোনা করব, খুব আহামরি কিছু পড়াশোনা না, মানে তোমার বেসিক একদম জানা দরকার নেই, এখান থেকে একদম এ টু জেড তোমার জিজ্ঞেস করবে না। এইচ কি পড়বো আমরা? যা সূত্রটা পড়বো, ঠিক আছে? এই যে হল বিভব VH, এইচ হচ্ছে হল, এইচ হচ্ছে হল, হল হচ্ছে বিজ্ঞানীর নাম। তো হল বিভব VH সমান হচ্ছে ইডি। তো তো প্রশ্ন ভাই ই মানে কি, ডি মানে কি? তো এখানে দেখো ই লেখা আছে, ই হচ্ছে তোমার পৃষ্ঠদ্বয়ের মধ্যে উৎপন্ন ভোল্টেজের জন্য সৃষ্ট বৈদ্যুতিক ক্ষেত্র, ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড মানে ই। আচ্ছা, ডি মানে কি? পাতের যে প্রস্থ, ঠিক আছে? পাতের যে প্রস্থ হচ্ছে ডি। তো এই যে আমাদের সূত্র ভি সমান হচ্ছে ইডি। তারপরে এই সূত্রটা দেখো, যাবি কই, সূত্র দেখা যাচ্ছে, বন্ধুরা বলে নাই কই যাবি, তাহলে যাবি কই, একক আয়তনে চার্জের সংখ্যা n সমান যাবি কই, মানে JBQE, যাবি কই। ভুল হবে? বললে পিটাবো না, মানে সূত্র থেকে প্রশ্ন আসতে পারে যে অমুকের সূত্র কোনটা। ওকে, এরপর দেখো এই যে VH এর সূত্র, একটা সূত্র আছে বাই 10, ঠিক আছে? অথবা এমনি পড়া যায় বাই থ্যাংক ইউ, দুইভাবে পড়া যায়। একটা হচ্ছে বাই 10, বাই বাই মানে কি, মানে VH এর সূত্র পড়তেছি আমরা বাই
বাই, মানে একটা বাই হচ্ছে বিআই আর একটা বাই হচ্ছে ভাগ, বাই বাই 10, 10 মানে কি টিইএন। তো বলতে পারো ভাইয়া এখানে তো কিউ, এই কিউ মানে হচ্ছে চার্জ, ই মানে হচ্ছে চার্জ, ইলেকট্রনের চার্জ থাকে না ওইটা। আবার তুমি এমনি পড়তে পারো যে বাই থ্যাংক ইউ, মানে তুমি এটা ভাই, তোমার বাইরে বলতে বাই থ্যাংক ইউ, থ্যাংক ইউ মানে তো বুঝছো থ্যাংক ইউ, থ্যাংক ইউ, টি এন কিউ, এই দেখো টি এন কিউ, রিয়ারেঞ্জ করে লেখো টি এন কিউ, তাহলে এটা আমাদের ভিএইচ এর সূত্র, যে বাই থ্যাংক ইউ। তাহলে তোমার তো মুখস্থ করতে হচ্ছে না, এখান থেকে আমরা বলতে পারি না যে হল বিভব প্রতি একক আয়তনে চার্জের সংখ্যার ব্যস্তানুপাতিক। বলতে পারি এই যে কথা লিখছি, যে পরীক্ষা প্রশ্ন এটি আসতে পারে যে হল ভোল্টেজ বা ভোল্টেজ প্রতি একক আয়তনে চার্জ বর্গের সংখ্যা কি ব্যস্তানুপাতিক, সমানুপাতিক, ব্যস্তানুপাতিক, বর্গের সমানুপাতিক, এগুলো জিজ্ঞেস করবে। তখন তুমি মনে করবা ভাইয়া পড়াইছিল কি হল ভোল্টেজ ভিএইচ সমান বাই ট্যাঙ্ক ইউ, পরীক্ষা হলে বসে মনে করবা, তাহলে ভিএইচ এর সাথে এন কি ব্যস্তানুপাতিক, উপর থেকে সমানুপাতিক হয়। পারবা তো এ বাচ্চারা বলো, পারবা? এটা স্কল না কেন, ভালো বিপদে পড়ছি আমি, নেক্সট ক্লাস থেকে সব ডিলিট করে আসবো, তারা বই একদম সাইজ করে আসবো। আচ্ছা এটা পড়াইছি না, এফ ইকুয়ালস টু আই এল বি সাইন থিটা, দেখো পড়াইছি না, এফ ইকুয়ালস টু আই এল বি সাইন থিটা, এখান থেকে বলা যায় না আই এল ক্রস বি, বলা যায় আই এল ক্রস বি বলা যায়, ক্রস বি মানে তো সাইন থিটা, ডট মানে হচ্ছে কস থিটা, যেমনি পড়াচ্ছি বুঝছো, বই খুললে দেখবা সব খালি সোজা আর সোজা। আচ্ছা এইখানে আমাদের হচ্ছে, আচ্ছা এই পড়াটা আমরা পরে দেখবো, এখানে না পড়লেও চলবে। এমবি নামে একটা সূত্র আছে, এটা আমরা পরে দেখবো, সব সূত্র একসাথে লেখা আছে। এইচ, এই জায়গাটা দেখো, সবাই আসো না গেছে পোলাপান, পোলাপান আছে না গেছে, না আছে, ব্লার দেখা যাচ্ছে, এই ব্লার তো দেখা যাওয়ার কথা না, স্লাইড দিয়ে দিন ভাই, স্লাইড দিয়ে দেবো সমস্যা নেই। এই আসলে কি ব্লার দেখা যাচ্ছে, ওয়াইফাই তো চলতেছে ভালো। এই সবাই জানো তো ব্লার নাকি সব ঠিক আছে, কমেন্ট করো তো বাচ্চারা, ব্লার আছে, ক্লিয়ার আছে, ওকে ঠিক আছে। তাই তো বলি ওয়াইফাই ইয়া করলে ওয়াইফাই বিল দিব না, কেটে দিব। আচ্ছা চৌম্বক ভ্রামক, নেক্সট পড়া কি চুম্বক ভ্রামক। তো এই চুম্বক ভ্রামক জিনিসটাকে দেখো, চুম্বক হচ্ছে এম, চুম্বক ভ্রামক কোন বিদ্যুৎবাহী কুণ্ডলীর বিদ্যুৎ প্রবাহ এবং কুণ্ডলীর ক্ষেত্রফলের ভেক্টর গুণফলের সমান। তো জিনিসটা আসলে কি, ওই যে এম, চুম্বক ভ্রামক হচ্ছে এম, এম সমান আই এ, ঠিক আছে। তো আমি মনে রাখতাম হচ্ছে মিয়া, মিয়া মানে এই মিয়া এইদিকে আসো, এই মিয়া এইদিকে আসো, তো মিয়া এম সমান আই এ, মানে চুম্বক ভ্রামক হচ্ছে এই যে কুণ্ডলীর বিদ্যুৎ প্রবাহ আই এবং ক্ষেত্রফল এ, এই দুটার গুণফল, কেমন গুণফল, ভেক্টর গুণফল, ক্রস গুণন, ঠিক আছে। আচ্ছা তাহলে আবার বলা যায় যে টর্ক, টর্ক সমান হচ্ছে এমবি, এমবি এমবি কিনি না এমবি, তো টর্ক সমান হচ্ছে এমবি, আবার মিয়া, মিয়া মানে কি এম সমান আই এ, তাহলে এখান থেকে কি বলা যায় আই এ বি, টর্ক সমান আই এ বি বলা যায় কিনা, কথা বুঝছো, আমি একটু ওই নোটের মধ্যে লিখি দাও, মানে দুইটা সূত্র পড়তেছি, একটা হচ্ছে টর্ক, টর্ক মানে কি ঘূর্ণন, ঠিক আছে, ঘূর্ণন হচ্ছে টর্ক, ঘূর্ণন বলটা হচ্ছে টর্ক, তাহলে টর্কের সূত্রটা পড়তেছি, আর একটা হচ্ছে এম মানে কি চৌম্বক ভ্রামক, ঠিক আছে, চৌম্বক ভ্রামক। তো চৌম্বক ভ্রামকটা কি বললাম মিয়া, মিয়া, আবার টর্ক সমান কি বললাম এমবি, তাহলে আমরা এই যে মিয়াটা বসাই দিই এখানে, কি বলা যায় আই এ বি, কথা কি বুঝাইতে পারছি, টর্ক, চৌম্বক ভ্রামক, এগুলো সূত্র পারবো, এগুলো সূত্রই আসবে, অথবা সংজ্ঞা আসবে, কি সংজ্ঞা আসবে, তড়িৎ প্রবাহ এবং কি বলে এটাকে ক্ষেত্রফলের, ক্ষেত্রফলের ভেক্টর গুণফলকে, আমার ইন্টারন্যাশনাল লেখার জন্য তোমাদের কাছে আমি দুঃখিত, আমার লেখা আসলে ইন্টারন্যাশনাল হয়ে গেছে ডাক্তারি পড়ার কারণে, লিখতে লিখতে কিছু করার নেই। তড়িৎ প্রবাহ এবং ক্ষেত্রফলের ভেক্টর গুণফলকে কি বলে, মানে এটা জিজ্ঞেস করবে কি বলে। তো আমরা জানি যে তড়িৎ প্রবাহ মানে হচ্ছে আই,
ভেক্টর ক্ষেত্রফল মানে হচ্ছে এ, তাহলে আই আর এ মানে হচ্ছে মিয়ার কথা বলছে, তাহলে মিয়াটা মনে করলেই তোমার কাজ শেষ। এম মানে চৌম্বক ভ্রামক। ঠিক আছে, এ বাচ্চারা বুঝছো আগামাথা কিছু? না বুঝলে বলো, এখানে আর কিছু লাগবে না। হুরু সব বোর্ড প্রশ্ন দিয়ে ভরে রাখছে, তোমাদের বিরক্ত লাগতেছে? একটু কষ্ট করো, হ্যাঁ আমি একটু স্কল করতে করতে যাই নিচে, অনেক বড় অধ্যায় তো, কিন্তু আমি পড়াগুলো ছোট বানায় দিচ্ছি। হুম, এই জায়গাটা 8 নাম্বার, এটা যদিও অঙ্ক, তবে এটা মুখস্থ রাখবে, এই প্রশ্নটা আসতে পারে। প্রশ্নটা পড়ো একবার, আমি দাঁড়াইছি, প্রশ্ন পড়ো। এই সবাই প্রশ্ন পড়ো, কি প্রশ্ন দেখো, চোখে দেখি। একটি সোজা চুম্বকীয় তারের চৌম্বক ভ্রামক যদি এম হয়, চৌম্বক ভ্রামক তো এটা বললাম যে মিয়া এম, যদি তারটিকে অর্ধবৃত্তাকারে বাঁকানো হয় তবে তারটির চৌম্বক ভ্রামক কত হবে? সোজার ক্ষেত্রে হচ্ছে এম, যদি অর্ধবৃত্তাকারে বাঁকাই তখন কত হবে? কি বলছে তখন কত হবে? আচ্ছা, মুখস্থ রাখবা, 2m/π। ঠিক আছে, যদি জিজ্ঞেস করে ডিরেক্ট 2m/π, মানে সোজা ছিল এই যে এরকম ছিল তখন এম, অর্ধবৃত্তাকার মানে কি এরকম বাঁকাইছে, কেন বাঁকাইছে? হুদাই তাদের মন চাই, দেখো না হুদাই হুদাই ট্রাকরে সংঘর্ষ করায় দেয়, হুদাই হুদাই একটা ছাদ থেকে ফালাই দেয়, তাদের ইচ্ছা, কি করবো তুমি বল। তো অর্ধবৃত্তাকারে বাঁকাইলে তখন কত হবে? 2m/π। মনে থাকবে, পড়বা এটা, না পড়লে খবর আছে। আচ্ছা, এখানে আসো, এই যে হিসাব করো বলছিলাম না ফিজিক্সে, হিসাব করো, জেনে নাও, খুশি হও, এরকম বিভিন্ন পড়াতে লেখ। ঠিক আছে, তো প্রশ্ন হচ্ছে দুটি বৃত্তাকার লুপের ব্যাসার্ধের অনুপাত 1:3, ব্যাসার্ধ মানে বুঝছো আর, তাহলে আমি ধরলাম R1/R2 সমান 1/3। ঠিক আছে, এদের চৌম্বক ভ্রামক পরস্পর সমান, চৌম্বক ভ্রামক সমান মানে হচ্ছে M1 = M2, তার দুটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের অনুপাত কত? যদিও বলছিলাম অঙ্ক করাবো না, তাও করাচ্ছি। তড়িৎ প্রবাহের অনুপাত কত? আমরা জানি মিয়া, আমরা কি জানি মিয়া, এম সমান আই এ, আবার শর্ত দিয়ে দিচ্ছে এম সমান, মানে M1 = M2, তাহলে আমরা বলতে পারি যে I1 A1 সমান I2 A2। আমার জিজ্ঞেস করছে তার দুটির মধ্যে তড়িৎ প্রবাহের অনুপাত, তার মানে আমার কি বের করতে হবে? আমার বের করতে হবে হচ্ছে A1/A2, তো সরি I1/I2, এটা বের করতে হবে তড়িৎ প্রবাহের অনুপাত। তাহলে কিভাবে বের করব? A2/A1। এখন আমরা জানি কোন একটা তারের ক্ষেত্রে, তারের ক্ষেত্রে ক্ষেত্রফল কি? πr²। কেন πr²? তার দেখতে কেমন? এই যেরকমই তো তার, এটা যদি প্রস্থচ্ছেদ করো, ধরো কলমানি, অনেকে এটা বুঝে না, এই এটা যদি একটা তার হয়, তার যদি প্রস্থচ্ছেদ করি তাহলে এই জায়গাটা দেখা যাবে না, কাটলে এমনি কাটলে, এটা কি বৃত্ত দেখছো? এটা যে বৃত্ত দেখছো, বৃত্তের ক্ষেত্রফল কি? πr²। এই জন্য তারের ক্ষেত্রফল হচ্ছে πr², বুঝছো? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলতে এই বৃত্ত রিয়াটা বুঝি, কলমের মাথাটা ওই রকম। πr² মানে কি? আমি যেখানে পাই পাই কাটা চলে যাবে, এখান থেকে বলা যায় R2² / R1²। এখন মান বসায় দাও, শেষ, মান বসায় দাও। 1/3 ছিল না, তাহলে 1/3, আগে 2, আগে 2 কিন্তু উপরে কিন্তু 2 দেখছো, এই জন্য 1/3 হবে না, 3/1 হবে, তাহলে 9:1। বুঝছো কিনা জানাও, না বুঝলেও বলো, বুঝলেও বলো, জাস্ট ইজিলি M1 = M2 বসাইছি, এম এর মান মিয়া বসাইছি, আই কি এক পাশে রাখছি, এক পাশে রাখছি, এর সূত্র বসাই দিছি πr², r², মানে এসে পড়ছে। কথা ক্লিয়ার? ওকে, এখান থেকে একটা পড়া আছে, 9 পয়েন্ট সামথিং একটা মান আছে, মানটা কই? মানটা গেল কোথায়? তো সমস্যা নেই, পাইলে দেখাবো না, উপর দিয়ে মান থাকতে পারে, 9 পয়েন্টটা মান আছে, ঠিক আছে, ওই মানটা পড়ে নিবা। আছে, আছে না, এখানে থাকার কথা না, কই পাইলাম না কেন? কোথায় কোথায়, মানে মোট কথা মুখস্থ করবা কি মানটা, বুঝছো? এটা বোঝানোর কিছু নাই, আমি এটা তো ইয়া
হ্যাঁ এইটাই মনে হয় এখানে চিপাত পড়ে গেছে বুঝছো, চিপাত পড়ে গেছে। আচ্ছা এটা দেখো, এটা হচ্ছে, হ্যাঁ এই যে এটা হচ্ছে তোমার চুম্বক ভ্রামকের ন্যূনতম যে মান, ঠিক আছে, এটাকে হচ্ছে বোর ম্যাগনেটন বলে। ঠিক আছে, কক্ষীয় গতির জন্য ইলেকট্রনের চৌম্বক ভ্রামক, ইলেকট্রন তো ঘুরতেছে, জানো ইলেকট্রনের চার্জ আছে না, তার মধ্যে এই চার্জ মাস নিয়ে পড়তেছে, এম ইকুয়ালস টু আই এ বললাম না। তো এটা হচ্ছে তোমার চৌম্বক ভ্রামকের ন্যূনতম মানকে বোর ম্যাগনেটন বলে। 9.23 ইন্টু 10⁻²4 অ্যাম্পিয়ার মিটার স্কয়ার। প্রশ্ন হচ্ছে ভাই অ্যাম্পিয়ার মিটার স্কয়ার কেন? আমরা পড়ছি না মিয়া এম ইকুয়ালস টু আই এ, তাহলে এই যে অ্যাম্পিয়ার, এটা কিন্তু অ্যাম্পিয়ার, এটা কিন্তু আমরা ক্ষেত্রফল মনে করি না, এটা হচ্ছে মিটার স্কয়ার। তাহলে চুম্বক ভ্রামকের একক কি হবে? অ্যাম্পিয়ার মিটার স্কয়ার। এই মানটা মুখস্থ করতে হবে। চিপাত করে গেছে তো, আমার চোখে পড়েনি, আসলে চোখে দেখিনি, চশমা কই আমার। ওকে, এই যে একটা মজার পরে আসছি, দেখো সবাই, নাম কি? তবে কি নাম দেখো, ভূচুম্বকত্ব বা পৃথিবীর চুম্বকত্ব এবং এর উপাদান। পৃথিবী একটা বড় চুম্বক। কেন চুম্বক? পৃথিবীর নর্থ পোল আছে, সাউথ পোল আছে। তাহলে আমরা এখন এই পৃথিবীর চুম্বক নিয়ে কথাবার্তা বলবো। কোথা থেকে কথাবার্তা বলবো? সাবাসের কন্টেন্ট থেকে কথাবার্তা বলবো। ঠিক আছে, আমাদের আলাদা কন্টেন্ট আছে। কন্টেন্ট কই পাবা? টেলিগ্রামে ঢুকবা, ফিজিক্স বি লিখে সার্চ দিবা, পিন পোস্ট চেক করবা, সব কন্টেন্ট দেওয়া আছে। এই দেখো এখানে তাকো, সবাই এখানে তাকো, এটা কি? এটা পৃথিবী, তাই না? তো এই পৃথিবীর মধ্যে কিছু পড়া আছে। কি পড়া? উপর দিকে উত্তর, নিচের দিকে দক্ষিণ, বাম দিকে পশ্চিম, ডান দিকে পূর্ব। সবাই যেটা ভুল করে বামে পূর্ব দিয়ে দেয়, বামে কিন্তু পশ্চিম। ওকে, পূর্ব ডান। আচ্ছা, তো মনে করে এখানে একটা চুম্বক আমরা ঝুলাই, ঠিক আছে, পৃথিবী একটা চুম্বক বলছি, তাহলে এটা হচ্ছে পৃথিবীর জন্য মেরু। পৃথিবী এটা কি? মেরু। মেরু হচ্ছে 90 ডিগ্রি থাকে, এই যে 90 ডিগ্রি। আর এটা হচ্ছে বিষুব বা নিরক্ষরেখা, এটা হচ্ছে 0 ডিগ্রি। এই কয়টা ডিগ্রি মনে রাখতে হবে, নাহলে তুমি বাস খাবা। ডিগ্রি যে মনে না থাকে, মেরু 90 ডিগ্রি, বিষুব 0 ডিগ্রি মনে না থাকে, তুমি মহাকর্ষ অধ্যায় বাস খাবা, এখানেও বাস খাবা। এই জন্য যেটা মনে রাখতে হবে। ওকে, এখন দেখো আমি এখানে কিছু মার্ক করছি। কি মার্ক করছি? এইটা হচ্ছে এই যে, কি কালার দিয়ে মার্ক করা যায়? নীল কালার দিয়ে মার্ক। এই এইটা, এটা হচ্ছে ভৌগোলিক অক্ষ, মানে পৃথিবীর যে অক্ষ। আরে লাল কালার দেখতেছো না? লাল কালার দেখতেছো? এটা হচ্ছে চুম্বক অক্ষ। তার মানে পৃথিবীর সাথে, মানে পৃথিবীতে তুমি যেটা চুম্বক ঝুলাই দাও, একটু এরকম হয়ে থাকবে, ঘাটতেরা। ঠিক আছে, চুম্বকটা একটু ঘাটতেরা, সে পৃথিবীর সাথে সমানভাবে থাকবে না, তার মন চাইছে। কত ডিগ্রি সে ঘাটতেরা? কত ডিগ্রি ঘাটতেরা? এটা আমাদের এখানে লেখা আছে, এই দেখো 18 ডিগ্রি। দেখছো সে কত ডিগ্রি ঘাটতেরা? সে হচ্ছে 18 ডিগ্রি ঘাটতেরা। তার মানে ভৌগোলিক অক্ষের সাথে চৌম্বক অক্ষ 18 ডিগ্রি ঘাটতেরা, মানে বাঁকা হয়ে থাকে। ওকে, এবং আমরা বলতেছি যে এটা হচ্ছে কি মেরু, এটা হচ্ছে বিষুব, তাই না? তাহলে এই যে চৌম্বক অক্ষ, এটা কতটুকু দূরে, মানে এই যে পশ্চিম দিকে কতটুকু দূরে? 2500 কিলোমিটার। এবং এর জন্য টেকনিক আছে কিন্তু, পথে 2500, পথে পশ্চিম। তার মানে ভৌগোলিক অক্ষের সাথে তুমি যেটা ভৌগোলিক অক্ষের সাথে চুম্বককে ঝুলাই দাও, তো চুম্বকটা কতটুকু হয়ে থাকে? 18 ডিগ্রি করে হেরে থাকবে। এবং কতটুকু দূরে এটা? 2500 কিলোমিটার, পথে পশ্চিম, পথে 2500 কিলোমিটার। অনেকে হয়তো বুঝতেছে না আসলে কি বলাচ্ছি, তাদের জন্য এই যে দেখো এবং পুরোপুরি লেখা আছে। ঠিক আছে, তাদের জন্য একটু খেয়াল করো যে এই একটা কন্টেন্ট থেকে 10 থেকে 15টা অনুশীলনী এমসিকিউ কভার হবে, মনোযোগ দিয়ে পুরোটা পড়বে। একটা কন্টেন্ট দিয়ে কিভাবে? ভূচম্বকত্বের আবিষ্কার হচ্ছে ডক্টর গিলবার্ট, ঠিক আছে, আবিষ্কার করছিলেন উনি। ভূচম্বকত্বের যে দক্ষিণ মেরু, ভৌগোলিক উত্তর মেরু থেকে, মানে বুঝো কিন্তু চুম্বকের, চুম্বক যেটা, ভূচুম্বক যেটা আমরা তুলনা করছি, চিন্তা করছি, ওইটা ভৌগোলিক মানে পৃথিবীর উত্তর মেরু থেকে 2500 কিলোমিটার পশ্চিমে, পথে 2500, পথে পশ্চিমে, উত্তর থেকে, উত্তর তো লম্বাটা উত্তর, এটা তো উত্তর, উত্তর থেকে এই জায়গাটা ডিস্টেন্স কত? 2500 কিলোমিটার। ঠিক আছে, আবার উত্তর মেরু থেকে ভৌগোলিক দক্ষিণ মেরু থেকে পায় কত? 2200 কিলোমিটার পূর্বে। এটা দেখাইছি, এই যে দেখো 2200 কিলোমিটার পূর্বে, পূর্ব দিকে। বুঝতে পারছো কোনটা? এই যে এই জায়গাটা, এটা 2200 কিলোমিটার। পৃথিবী তো বড় না, এই জন্য হচ্ছে এটা হচ্ছে 2200 কিলোমিটার। এইদিকে তো পূর্ব, এইদিকে পশ্চিম, তাহলে 2500 কিলোমিটার পশ্চিম, 2200 কিলোমিটার পূর্ব।
পথে 2500, পথে পশ্চিম, ঠিক আছে। আর পূর্বটা তাহলে 2200, এটা এমনি মনে থাকবে। আচ্ছা নেক্সট একটা পড়া গেল, বইয়ের পড়াগুলো কিন্তু সাজায় নিয়ে আসছি। ভৌগোলিক অক্ষের সাথে চৌম্বক অক্ষ প্রায় 18 ডিগ্রি কোণ করে আছে। কত ডিগ্রি? 18 ডিগ্রি। উত্তর মেরুর একটা নাম দিছে, নাম হচ্ছে নীল মেরু। আর দক্ষিণ মেরু একটা নাম দিছে, নাম হচ্ছে লাল মেরু। উত্তর আর দক্ষিণ দুইটা নাম দিছে, একটা হচ্ছে নীল মেরু, একটা হচ্ছে লাল মেরু। কেন মনে রাখবা? উত্তর মানে নর্থ, উত্তর মানে নর্থ, তাহলে নর্থ মানে হচ্ছে নীল। ওই দেখো না, এই যে এটা তো ভৌগোলিক, এটা তো চুম্বক। তো এই যে উত্তর মেরু, এর নাম দিছে হচ্ছে তোমার নীল মেরু, দক্ষিণ মেরুর নাম দিছে কি? লাল মেরু। এই হচ্ছে কথা। ভূচুম্বকত্বের উপাদান তিনটা। ভূচুম্বকত্বের উপাদান কয়টা? তিনটা। একটা হচ্ছে বিচ্যুতি মানে বিচ্যুতি কোণ, একটা হচ্ছে বিরতি বা বিনতি কোণ, আর একটা হচ্ছে ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক প্রাবল্য। তো এখানে কি প্রাবল্য বলছে? অনুভূমিক প্রাবল্য। উলম্ব প্রাবল্য কিন্তু বলতে কিছু না। তো পরীক্ষায় প্রশ্ন আসে ভূচুম্বকত্বের উপাদান 9 কোটি। তুমি ইসাক স্যারের বই আজকেই খুলবা, দেখবা অনুশীলনের মধ্যে প্রশ্নটা আছে এবং এখানে লেখা আছে, দেখো এমসিকিউ নাম্বার 11, 85, 86, ঠিক আছে। এই তিনটা এমসিকিউ তে এটা নিয়ে পড়া আছে। আচ্ছা, এটা মনে রাখার ট্রিক হচ্ছে অনুবিবি। অনুবিবি মানে কি? অনু দিয়ে হচ্ছে অনুভূমিক, বিবি মানে হচ্ছে বিচ্যুতি কোণ, বিনতি কোণ। বিবি মানে কি? বিচ্যুতি কোণ এবং বিনতি কোণ। ওকে ফাইন। এরপরে আসো, বিচ্যুতি জিনিসটা কি? বিচ্যুতি জিনিসটা কি? চৌম্বক মধ্যতল এবং ভৌগোলিক মধ্যতলের মধ্যবর্তী কোণ। দুইটা মধ্যতলে যখন এমনি হেলে থাকবে তখন একটা কোণ তৈরি হবে মধ্যতলের সাথে, ওই কোণটাকে আমরা বলতেছি বিচ্যুতি, ঠিক আছে। এবং এর অপর নাম হচ্ছে সংক্রমণ কোণ। মনে রাখার টেকনিক আছে একটা। আমরা যখন করোনায় আক্রান্ত হয়েছি বা যে কোনো রোগে আক্রান্ত হই, ওইটাকে বলে না সংক্রমিত হওয়া, রোগে সংক্রমিত হওয়া, ভাইরাসে সংক্রমিত হওয়া। তো এই সংক্রমণের ফলে কি হয়? আমাদের পরিবেশ থেকে, মানুষ থেকে বিচ্যুতি ঘটে না? মানুষের থেকে আমরা আলাদা হয়ে যাই না? যে সংক্রমণের ফলেই বিচ্যুতি হয়। তোমার মনে রাখার বিষয় হচ্ছে এখানে যে এই যে বিচ্যুতি, এটা মধ্যতল গুলার মধ্যে কোন, জাস্ট এটা মনে রাখলে হবে যে বিচ্যুতি গুলা মধ্যতলের মধ্যে, বিরতির মধ্যে আসে। ভার কেন্দ্র দিয়ে মুক্তভাবে ঝুলন্ত চুম্বকের চুম্বক অক্ষ অনুভূমিকের সাথে যে কোণ তৈরি করে। তাহলে এইখানে বুঝতে পারতেছো বিনতি মানে কি? যখন আমি একটা জিনিস ঝুলায় দিব তখন যতটুকু কোণ তৈরি হবে, এটা হচ্ছে মধ্যতলের হিসাব। আর এটা হচ্ছে ঝুলায় দিলে তখন। ওকে। এবং এই বিনতির কিছু কিন্তু মান আছে, বিনতির কিছু মান আছে। ঢাকার বিচ্যুতির কিছু মান আছে, যে ঢাকার বিচ্যুতি হচ্ছে 1/2 ডিগ্রি ইস্ট, ওকে। আর বিনতি হচ্ছে 31 ডিগ্রি নর্থ। এটা কিছু ট্রিক আছে, যেমন বিনতিতে ন আছে, এই জন্য নতে হচ্ছে নর্থ। মানে ঢাকার ক্ষেত্রে দুইটা মান পড়তে হয়, একটা হচ্ছে বিচ্যুতি কত, ঢাকার বিনতি কত, এটা জিজ্ঞেস করে। মানে ঢাকা হচ্ছে মধ্যতলের সাথে কতটুকু কোণ করে আছে চুম্বকের ক্ষেত্রে, চুম্বক মধ্যল ক্ষেত্রে। তো ঢাকার বিচ্যুতি কত, ঢাকার বিনতি কত। বিনতি নর্থ, এখানে ন আছে, নতে হচ্ছে 31 ডিগ্রি নর্থ। আর তুমি এটা এটা প্যাচ লাগবে না আশা করি, যে 31 ডিগ্রি ইস্ট নাকি 1/2 ডিগ্রি নর্থ, এটা আশা করি প্যাচ লাগবে না। তো মনে থাকবে যে 1/2 ডিগ্রি ইস্ট আর হচ্ছে 31 ডিগ্রি নর্থ। তাও যদি মনে না থাকে আমি ট্রিক দিচ্ছি, এবিসিডি গুণ, ABCDE, ই আগে আসে না? ই তো আগে আসে, এজন্য ই এর মান কম, ই ছোট 5 নাম্বার। আবার দেখো এন কি অনেক পরে আসে না? ABCDEFGHIJKLMN অনেক পরে আসে, এই জন্য এটা বড় 31 ডিগ্রি। কথা বুঝতে পারছো? যে 31 ডিগ্রি নর্থ, নর্থে বিনতি, নর্থে নর্থ, আর 1/2 ডিগ্রি ইস্ট। ওকে, আর কোনো সমস্যা নেই। আচ্ছা, যদি জিজ্ঞেস করে দুই মেরুতে বিনতি কত, দুই মেরুতে, উত্তর মেরু দক্ষিণ মেরু বিনতি কত, বলছিলাম না মেরুতে কোণ কত, 90 ডিগ্রি। দুই মেরুতে বিনতি 90 ডিগ্রি। আবার জিজ্ঞেস করে যে বিষুবী রেখায় বা নিরক্ষ রেখায় বিনতি কত, তো বিষুব রেখা কোনটা? যে এটা 0 ডিগ্রি। তাহলে বিষুব রেখায় বা নিরক্ষ রেখায় বিনতি 0 ডিগ্রি। এটা হচ্ছে এমসিকিউ নাম্বার 107 বা 116। দেখছো? তাহলে এগুলো কিন্তু আমাদের পড়া শেষ। আচ্ছা, এরপর আমরা পড়বো ভূচম্বক প্রাবল্যের উপাংশ নিয়ে। তো উপাংশ আসলে জিনিসটা কি, আমরা একটু বইয়ের থেকে দেখবো, বই থেকে দেখলে ক্লিয়ার হবে। এখান থেকে যা আছে সব পড়ায় দিছি, তুমি বই পড়লে বুঝবা। এই দেখো, পৃথিবীর সাথে, যে এটা হচ্ছে পৃথিবী, এর হচ্ছে ওই চুম্বকটা। এই দেখো 18 ডিগ্রি, মধ্যবর্তী কোণটা 18 ডিগ্রি, 2500 কিলোমিটার পশ্চিমে, 2200 কিলোমিটার পূর্বে, সব পড়ায় দিচ্ছি। তুমি রিডিং দিলে বুঝতে পারবে, এখানে কিছু বাকি নেই। রেড, তারপর হচ্ছে ব্লু, এগুলো সব পড়ায় দিচ্ছি। আমি এখন যাচ্ছি হচ্ছে তোমার ওই উপাংশের মধ্যে, এই সূত্র সংখ্যাগুলোর মধ্যে আসবো, সমস্যা নেই। আচ্ছা, এখন দেখাই দিই সংখ্যাটা গুরুত্বপূর্ণ। এই দেখো, একটা ধরো, এই যে
চুম্বকের ক্ষেত্রে দুই ধরনের দৈর্ঘ্য পাওয়া যায়। চুম্বকের লম্বা তুমি চুম্বক নিলা, চুম্বকের দুই ধরনের দৈর্ঘ্য পাওয়া যায়। একটা হচ্ছে জ্যামিতিক দৈর্ঘ্য, মানে তার রিয়েল দৈর্ঘ্য, যেটা তুমি মেপে পাবা, এটাকে বলতেছে জ্যামিতিক দৈর্ঘ্য বা রিয়েল দৈর্ঘ্য। আর একটা হচ্ছে চুম্বক দৈর্ঘ্য। চুম্বক দৈর্ঘ্যটা পিচ্ছি হয়, চুম্বকটা একটু সাইডে চলে আসে, এ পাশে চলে আসে, পিচ্ছি হয়। তাহলে এটার অনুপাতটা কি? চুম্বক ধর্ম ডিভাইডেড বাই জ্যামিতিক ধর্ম সমান 0.85। মানে এটা যদি হয় 100%, এটা তো 100% হবেই, কারণ তুমি ফিতা দিয়ে মাপবা, স্কেল দিয়ে মাপবা। এটা হবে 85%। মানে এটা যদি হয় 1, এটা হবে 0.85। এই জন্যই বলছে যে চুম্বক ধর্ম ডিভাইড বাই জ্যামিতিক ধর্ম সমান 0.85। মানে চুম্বক ধর্ম ইকুয়ালস টু জ্যামিতিক ধর্ম ইন্টু 0.85। ওকে, মানে চুম্বক ধর্মটা পিচ্ছি, চুম্বকটা একটু পিচ্ছি হয়ে আসে। ওকে, দেখো তো এগুলো পড়া হয়েছে কিনা, ওরা ক্লাস বুঝতেছি কিনা দেখো, জিজ্ঞেস করো। এই ক্লাস বুঝতেছো? একটু কমেন্ট করো তো ক্লাস বুঝতেছো কিনা। এই যে বিচ্যুতি, এই যে বিনতি, এই যে অনুভূমিক, নট উলম্বিক, অনুভূমিক। ট্রিক হচ্ছে অনুবিবিক। বিচ্যুতি পড়াইছি। বিচ্যুতি মানে একটা নিচে মনে রাখবা যে মধ্যতল, মধ্যতল। বিচ্যুতি মানে মধ্যতল, তাহলে তোমার সংজ্ঞায় ভুল হবে না। ওকে, হাফ ডিগ্রি পূর্ব বা হাফ ডিগ্রি ইস্ট, ট্রিক দিছি না এবিসিডি ই দিয়া। আচ্ছা, এই যে বিনতি, দেখছো বিনতি কি করে? যখন ঝুলাই দিছে, সূত্রটা ঝুলাই দিছে, তখন এই অনুভূমিক তলের সাথে কতটুকু কোণ, এটা হচ্ছে বিনতি। এবং দুই মেরুতে বিনতি কত? 90 ডিগ্রি। এবং বিষুবরেখা বিনতি 0 ডিগ্রি। সব পড়াইছি না? এই যে এখন এখানে আস, এটা হচ্ছে আমাদের আই, প্রাবল্য। বললাম না আমরা প্রাবল্য, বৈচম্বক ক্ষেত্রে প্রাবল্য দুই রকমের আছে, একটা হচ্ছে অনুভূমিক প্রাবল্য, একটা হচ্ছে উলম্ব প্রাবল্য। এটা হচ্ছে অনুভূমিক দিকে, এটা হচ্ছে উলম্বের দিকে। এইটা হচ্ছে আমাদের সেই বিনতি কোণ, এটা হচ্ছে আমাদের বিনতি কোণ। ঠিক আছে? তো এই এইচ হরাইজন্টাল, ভি ভার্টিক্যাল। তো আই হচ্ছে প্রাবল্য, ইন্টেন্সিটি। আই হচ্ছে ইন্টেন্সিটি, এটা তরঙ্গ অধ্যায়ে পাবা, তরঙ্গতেও লেখা আছে ইন্টেন্সিটি মানে যে প্রাবল্য। তাহলে যেহেতু কোণের সাথে হয় কস, আমরা জানি কি না, ছোটবেলা দেখছি না ভেক্টর অধ্যায়ে, পি এর ক্ষেত্রে এটা থিটা হইলে এইদিকে পি কস থিটা, এইদিকে পি সাইন থিটা, দেখছি সেম কথা। এটা আই, তাই এদিকে আই কস ডেল্টা, এদিকে আই সাইন ডেল্টা। ওকে, তাহলে এখন দেখো আমরা জানি যে বিষুব বরাবর কি হবে। বিষুব বরাবর কোণ কত? বিষুব বরাবর কোণ হচ্ছে 0 ডিগ্রি। আর মেরু বরাবর কোণ কত? 90 ডিগ্রি। ওকে, তো এটা আমাদের একটা অ্যাপ্লিকেশন আছে, দেখাবো সামনে, সমস্যা নেই। এই যে দেখো এখানে আস, এখানে আস, এইচ টেন ডেল্টা সমান ভি বাই এইচ। এটা থেকে কিছু অঙ্ক আসে, ম্যাথ ক্লাসে আমরা পড়া। কি করছে? কিচ্ছু করেনি। ওই যে আমরা দেখছি যে অনুভূমিক বরাবর হচ্ছে এইচ মানে হরাইজন্টাল সমান আই কস ডেল্টা, তারপর হচ্ছে ভার্টিক্যাল উলম্ব বরাবর আই সাইন ডেল্টা। তো তারা কি করছে? এইটারে এটা দিয়ে ভাগ করছে। ভাগ করলে কি হয় দেখো তো, ভি বাই এইচ সমান হচ্ছে সাইন বাই কস, মানে কি টেন, টেন ডেল্টা। এইটাই হচ্ছে। তো পরীক্ষায় কেমন প্রশ্ন আসে জানো? এই এইচ এর মান অথবা ভি এর মান দিয়া দেয়, যে কোনো একটা মান দিয়া দেয়, কোণের মান দিয়া দেয়, তখন বলে অন্যটা মান বের করো। তো তুমি টেন এর মান গুলো যে মুখস্থ রাখো, তাহলে এটা এমনি পারবা। টেন 30 মান, টেন 45 এর মান তো একদম সোজা, এটা তো 1। টেন 60 মান, এই দুইটা তিনটা মান মনে রাখলে তুমি অঙ্কটা পেরে যাবে। ভি এর মান অথবা এইচ এর মান দেওয়া থাকে। ভি মানে হচ্ছে তোমার উলম্বিক মান দেওয়া, এইচ মানে হচ্ছে হরাইজন্টাল মান দেওয়া, তখন তুমি আনসার করতে পারো। ঠিক আছে? ওকে, দেখো রাজশাহীতে একটা মান দেওয়া, রাজশাহীতে ভূচম্বক ক্ষেত্রে অনুভূমিক প্রাবল্য এইচ এর মান 29 অ্যাম্পিয়ার পার মিটার। ঠিক আছে? তো এগুলো আশা করি এখন আর সমস্যা হবে না। ওকে, তো আমরা নেক্সট পড়ায় যাচ্ছি। এই পর্যন্ত বুঝছো তো সবাই? সবাই একটু জানাও তো বুঝাইতে পারলাম কিনা। চুম্বকের কিছু বিশেষ ধর্ম, যেমন 20 বিন্দু। 20 বিন্দু মানে কি? এই 20 বিন্দুর মান কিন্তু জানতে হবে। আমাদের চুম্বক পথ 3 রকমের আছে। ঠিক আছে? দেখি তো সবাই আছে কিনা ক্লাসে, কয়জন আছে ক্লাসে? যাক ভালোই। হ্যাঁ, আমাদের এই ক্লাসটা হচ্ছে ইউটিউবে দেওয়া হবে ইনশাল্লাহ, সমস্যা নাই। ওকে, আমার ব্যাচের ক্লাস হচ্ছে 10:30টায়, তো আমরা হচ্ছে 10:30 রাখ পর্যন্ত। তোমার কি কোন ক্লাস আছে রাফি? 10টার দিকে না? তো তোমার তুলে যেতে হবে, কারণ ক্লাস শেষ হবে না এর আগে, 10টার আগে শেষ হবে না। তো আমরা 10:15-20 পর্যন্ত হয়তো বা যাবো, আর আধা ঘন্টা 30 মিনিট লাগবে হয়তো। ঠিক আছে? তো তোমরা ক্লাসে থাকো, সমস্যা নাই। আমি বলছিলাম কিন্তু শুরুতেই
যেটা কিন্তু 2 ঘন্টার চ্যাপ্টার, 2 ঘন্টা কিন্তু লেগে যাবে, অনেক বড় চ্যাপ্টার আছে। তো এখানে কিছু পড়া আছে যে 20 বিন্দু। তো 20 বিন্দু জিনিসটা কি? যেই যেই তাপমাত্রায় 20 বিন্দুটা তাপমাত্রা প্রশ্ন আসতে পারে। শিশিরাঙ্ক কি প্রশ্ন আসে না? যে শিশিরাঙ্ক জিনিসটা কি? শিশিরাঙ্কটা তাপমাত্রা। তো সেম ভাবে প্রশ্ন আসতে পারে যে 20 বিন্দু কি? 20 বিন্দুটা তাপমাত্রা। এই তাপমাত্রায় চুম্বকত্ব সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়। তো আমরা জানি চুম্বক কত 3 রকমের আছে। একটা হচ্ছে ডায়াচম্বক, একটা হচ্ছে প্যারাচম্বক, আর একটা হচ্ছে ফেরোচম্বক। আরো আছে কিছু ফেরি চুম্বক, অ্যান্টি ফেরি চুম্বক আছে দেখবো। তবে এই তিনটা হচ্ছে মেইন। ঠিক আছে? এর মধ্যে শুধুমাত্র ফেরোচুম্বকের মধ্যেই এই 20 বিন্দু ধর্মটা আছে, অন্যান্যর মধ্যে নাই। তো আমরা জানি ফেরোচুম্বক কয়টা? 3টা। ট্রিক হচ্ছে ফেনিকই, আয়রন, নিকেল, কোবাল্ট। ফেনিকই, আয়রন, নিকেল, কোবাল্ট। তাহলে এই 3টার ক্ষেত্রে শুধুমাত্র কি 20 বিন্দু পাওয়া যাবে। আমি যদি তোমায় জিজ্ঞেস করি পানির 20 বিন্দু কত? নাই। সোডিয়ামের 20 বিন্দু কত? নাই। কারণ কি? এরা হচ্ছে তোমার এই ফেরোচুম্বক পদার্থ না। তো আমরা 20 বিন্দু মানগুলো দেখি, 20 বিন্দুর মানগুলো একটু শিখে রাখি। ওকে, 20 তাপমাত্রা, যে তাপমাত্রায় কোনো একটি চুম্বকের চুম্বকত্ব সম্পূর্ণরূপে বিলুপ্ত হয় তাকে আমরা বলতেছি 20 তাপমাত্রা। 20 বিন্দু ফেরোচুম্বক পদার্থের একটি ধর্ম। ফেরোচুম্বক পদার্থ হচ্ছে ফেনিকই, আয়রন, নিকেল, কোবাল্ট। সুতরাং এদের ক্ষেত্রে 20 বিন্দু থাকবে। 20 বিন্দুর মানগুলো লেখা আছে এখানে দেখো। নিকেল, লোহা, কোবাল্ট। 3টা সিরিয়াল মনে রাখবা। নিকেল, লোহা, কোবাল্ট। নিকেল, লোহা, কোবাল্ট। কেন মনে রাখতে বলতেছি? তুমি তো যোগ করবা, 400 আর 700 যোগ করলে কত হয়? 1100। তত তুমি ফেনিকই মনে রাখতে পারো, সমস্যা নাই। মানে লোহা, নিকেল, কোবাল্ট মনে রাখতে সমস্যা নেই। মানে যে ফেনিকই ওটা মনে রাখলেও হবে। 700 প্লাস 400 সমান হচ্ছে 1100। বুঝতে পারছো? 700, 400, 1100 শেষ। আচ্ছা, এখন অ্যালার্ট দিয়ে দিছি এখানে। কি অ্যালার্ট? একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলে ভালো হতো। প পতে ভালো হতো। ঠিক আছে? প্রশ্নে যদি ক্যালভিনের কথা জিজ্ঞেস করে তাহলে তোমার এটা কিন্তু আনসার হবে না। এবং আমরা বিগত বছর দেখছি ক্যালভিন থেকে প্রশ্ন আসছে। তো তোমার কি করতে হবে তখন? তখন হচ্ছে 273 যোগ করতে হবে। যদি ক্যালভিন থেকে প্রশ্ন আসে তখন কি করতে হবে? 273 যোগ করতে হবে। ওকে, এটা মাথায় রেখো। মানে দুম করে এটা হুবহু মুখস্থ দাগায় দিও না। তারা ইচ্ছা করে উঠাই দেবে 400 ক্যালভিন, 770 ক্যালভিন, তখন কিন্তু আনসার হবে না। ওকে, গেল 20 বিন্দু বিষয়টা আমরা বুঝবো। আর কিছু সংজ্ঞা আছে দেখবা এখানে। চুম্বক ক্ষেত্র বা চুম্বক ফ্লাক্স ঘনত্ব অলরেডি পড়াইছি কিনা বলতো? চুম্বক ক্ষেত্র বা চুম্বক ফ্লাক্স ঘনত্ব এই জিনিসটা পড়ানো হয়েছে কিনা? ওই যে আমাদের বি যেটা ওইটাই। চুম্বক প্রাবল্য বা তীব্রতা, এই জিনিসগুলা আমরা এখানে নোট আকারে নিয়ে আসছি। দেখছো? কন্টেন্ট নাম্বার 31, চুম্বকের বিভিন্ন সংজ্ঞা। চুম্বক ক্ষেত্র জিনিসটা কি? রিডিং করো। কোন চুম্বক বা বিদ্যুৎবাহী তারের চতুর্দিকে যে অঞ্চল জুড়ে একটি চুম্বক শলাকা বিক্ষেপ দেখায়। বুঝতে পারছো? তো আমার একটা চুম্বক, এটা বিদ্যুৎবাহী তারের মধ্যে যখন কারেন্ট যাচ্ছে তখন চুম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে। যখন বিক্ষেপ দেখাবে তো আমাকে চুম্বক ক্ষেত্র আছে। চুম্বক বলরেখা জিনিসটা কি? চুম্বক ক্ষেত্রে অঙ্কিত কতগুলো বদ্ধরেখা যাদের কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শ উক্ত বিন্দুতে চুম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে। তার মানে চুম্বক বলরেখা কি নির্দেশ করে? চুম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে। এটা জিজ্ঞেস করতে পারে। চুম্বক আবেশ রেখা জিনিসটা কি? চুম্বক বলরেখা, যেটা বললাম দিক নির্দেশ করে যেটা, ও চুম্বকায়ন রেখায় মিলিত ফলকে আবেশ রেখা বলে। মানে দুইটা জিনিস মিক্সড। চুম্বক ফ্লাক্স মানে কি? কোন চুম্বক তলের মধ্য দিয়ে যতগুলো চুম্বক ক্ষেত্র রেখা অতিক্রম করে। একদম শুরুতে পাইছিলাম ফাই, যেটা ফাই সমান এবি। চুম্বক ফ্লাক্স ঘনত্ব মানে কি? প্রতি একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যতগুলো ফ্লাক্স যাচ্ছে। তার মানে এটা আসলে ওই চুম্বক ক্ষেত্র বি, যেটা বি। ঠিক আছে? এই সংখ্যাগুলো ক্লিয়ার। এককে যাবো আমরা পরে, সমস্যা নেই। সংখ্যাগুলো আশা করি ক্লিয়ার। তাহলে নেক্সট আমরা হচ্ছে এখান থেকে দেখতেছি চুম্বক প্রাবল্য বা তীব্রতা। চুম্বক প্রাবল্য বা তীব্রতা এটা আসলে আহামরি কিছু, আমি একটু দেখাই। চুম্বক ক্ষেত্রে কোনো বিন্দুতে চুম্বক আবেশ বা চুম্বক ক্ষেত্র এবং চুম্বক প্রবেশ্যতার অনুপাতকে, মানে বিষয়টা কিন্তু বুঝছো যে আমাদের চুম্বক ক্ষেত্রের সাথে চুম্বক প্রবেশ্যতা, ওই যে মিউ নট যেটা, ঠিক আছে, চুম্বক প্রবেশ্যতা, এটা অনুপাতকে বলতেছে চুম্বক প্রাবল্য। প্রবেশ্যতার তুলনায় কতটুকু চুম্বক ক্ষেত্র আছে বুঝছো, কিন্তু বেসিকটা একটু বুঝো। প্রবেশ্যতার তুলনায় কতটুকু চুম্বক ক্ষেত্র আছে সেটা হচ্ছে কি তার প্রাবল্য বা তীব্রতা, মানে চুম্বকটা কতটুকু তীব্র সেটা হচ্ছে এটা। এবং এটার ওটা পুরাতন একক হচ্ছে ও এর স্টেট। ঠিক আছে? পুরাতন একক কি? ও এর স্টেট। এই হচ্ছে কথা।
তো এই ওএসটি টা ওটা মনে রাখবা। আর আধুনিক একক হচ্ছে তোমার এই যে অ্যাম্পিয়ার পার মিটার, এটা হচ্ছে এই সূত্র থেকে আনা যায়। এই বি এর সূত্র আর মিউ নটের যে সূত্র বসাই দিলে তখন হচ্ছে এখান থেকে তোমার এই সূত্র বের হয়ে আসে। তা আমি একটু দেখাই যে তোমাদের হচ্ছে পড়াটা সহজ হইতে পারে। দেখাই দিই কেমনে আসে পড়াটা সহজ। খেয়াল করো, আমরা যখন লম্বা তার পড়ছিলাম, সরু তার, সেখানে বি এর একটা সূত্র ছিল, মনে পড়ে? মিউ নট আই, মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই আর। অথবা অথবা এটাও হয়, অথবা আরেকটা সূত্র বের করতে পারো। দেখো আমি যেটা দেখাচ্ছি এমনি অন্য কেউ দেখাবে না, অন্য কেউ ক্লাস করে দেখো দেখায় কিনা। এই যে এটা একটা বৃত্তাকার তার, এর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, তখন হচ্ছে এখানে চুম্বক ক্ষেত্রের মান কত? বি। তো বি সমান মিউ নট আই ডিভাইড বাই 2 আর। এই দুইটা সূত্রই তো আমাদের হাতে ছিল, মনে আছে? অন্য কেউ ক্লাস করে দেখো এত কিছু বোঝায় কিনা। আমি চেষ্টা করছি তোমাদের পরিশ্রম কমানোর জন্য, তোমার জন্য ভালো মতো বুঝো। দুইটার মধ্যেই বি বাই মিউ নট এক পাশে নিয়ে আসো, এই মিউ নটটাকে নিচে নিয়ে আসো, কি থাকে? আই বাই 2 পাই আর। এই 2 পাই হচ্ছে একটা সংখ্যা, তাহলে এর কোনো একক নাই, এটা বাদ। পরে থাকলো আই বাই আর, আই এর একক অ্যাম্পিয়ার, আর এর একক মিটার। এই বি বাই মিউ নট কি বলতেছে? এইচ বা চুম্বক তীব্রতা। কথাই বুঝতে পারছো? সেম কথা এখানে আসো, বি বাই মিউ নট সমান কি? আই বাই 2 আর। 2 হচ্ছে একটা সংখ্যা, এখন একক নাই, এর উপরে অ্যাম্পিয়ার নিচে মিটার। এইটাই হচ্ছে আমাদের এইচ। এখন বলো ভালো মতো বুঝলা কিনা? পারবা বের করতে পরীক্ষায়? পরীক্ষা যদি আসে এটা বের করতে পারবা কিনা? অ্যাম্পিয়ার পার মিটার, অ্যাম্পিয়ার পার মিটার। চুম্বক ক্ষেত্র কই, এটা না, চুম্বক প্রাবল্য বা চুম্বক তীব্রতা, ঠিক আছে? এইচ। ক্লিয়ার কিনা জানো? এরপর হচ্ছে চুম্বক প্রবেশ্যতা। চুম্বক প্রাবল্য থেকেই তুমি চুম্বক প্রবেশ্যতা একক বের করতে পারবা। এটা যেটা পড়ছো এটাই। ওকে, ইউটিউবে সার্চ দিলে আসবে কিনা? হ্যাঁ আসবে। ওকে, ঠিক আছে। দেখো এই যে চুম্বক প্রবেশ্যতা মিউ, মিউ সমান কি? বি বাই এইচ। মানে একটু আগে আমরা কি পড়ছি? এটাকে পড়ছি যে বি সমান, সরি, এটাকে পড়ছি এইচ সমান বি বাই মিউ। এইবার মিউটাকে পাস করে দাও, এইচটাকে পাস করে দাও, এই যেটা চলে আসছে। ওকে, এই যে জিনিস। আচ্ছা এই দেখো এটা মান দেওয়া আছে, দেখো 4 পাই × 10⁻⁷, এই মানটা মুখস্থ রাখতে হবে। টিএম, টিএম মানে কি? টানা মুখস্থ। ঠিক আছে, যতগুলো ধ্রুবক আছে এগুলো মান মুখস্থ রাখতে হবে। তোমার একটু বলো তো প্লাঙ্কের ধ্রুবকের মান কত? আজকে আমার স্টুডেন্টকে জিজ্ঞেস করছিলাম তো, এগুলো মনে পড়লো। বলো প্লাঙ্কের ধ্রুবকের মান কত? তো এই এককটা কোথেকে আসছে আমি দেখাচ্ছি। এই বেচারা কোথেকে আসছে? ওয়েবার পার এম্পিয়ার পার মিটার কোথেকে আসছে? ওই যে এই সূত্র থেকে বের করতে পারবা। একটা সূত্র শিখেছিলাম আল্লাহর রহমতে, ওই একটা সূত্র থেকে বের করতে পারবা। কি বলছিলাম? যে বি সমান মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই আর। তো এই যে 2 পাই আর, 2 পাই আর এর কিন্তু 2 পাই এর মধ্যে কোনো কিন্তু কি নাই? একক নাই। তো এই যে আমাদের মিউ নটটাকে এক পাশে রাখি, আর যদি কষ্ট হয় বের করতে তাহলে আর গুণ করে দিবা, এরপরে হচ্ছে এক পাশে করো, মানে লাইন স্কিপ যদি না করতে পারো তাহলে এভাবে করো। ঠিক আছে, এখন আমরা জানি এই যে বি, এটা একক হচ্ছে টেসলা, টেসলা বসাইলাম, আর মিটার নিচে হচ্ছে অ্যাম্পিয়ার, তাহলে একটা একক পাইলাম টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। পাইলাম কিনা বলো? টেসলা মিটার পার অ্যাম্পিয়ার পাইছি। ওকে, নেক্সট আরেকটা মধ্যে যাই, আরেকটা মধ্যে যাই। দেখো আমরা জানি ফাই সমান এ বি, এখান থেকে বলা যায় বি সমান ফাই বাই এ। ফাই একক হচ্ছে ওয়েবার, একক হচ্ছে মিটার স্কোয়ার, যেখান থেকে বলা যায় ওয়েবার পার মিটার স্কোয়ার বসাতে পারবো এখানে। তাহলে আবার ওই লাইনে আসি, মিউ নট সমান বি আর ডিভাইডেড বাই আই, বসাও, ওয়েবার পার মিটার স্কোয়ার ইন্টু মিটার, নিচে হচ্ছে আই। এই যে মিটার স্কোয়ার আর মিটার থেকে একটা মিটার কেটে যাবে, তাহলে ওয়েবার পার মিটার, সরি আই এর একক তো বসাইলাম না, আই বসাইছি, না এটা হচ্ছে তোমার কি ছিল? আই ছিল, অ্যাম্পিয়ার তো বসেনি, এখানে অ্যাম্পিয়ার বসবে। ঠিক আছে, অ্যাম্পিয়ার, এটা হচ্ছে অ্যাম্পিয়ার। ওকে, অ্যাম্পিয়ার। ঠিক আছে, বুঝতে পারছো? ওয়েবার পার মিটার পার অ্যাম্পিয়ার, এটা ভালো মতো লিখতে পারো, ওয়েবার পার মিটার পার অ্যাম্পিয়ার, ওয়েবার পার মিটার পার অ্যাম্পিয়ার। সবাই তো বুঝছো কিনা জানাও তো, এই যে কাহিনী ক্লিয়ার কিনা?
হুম, ক্লিয়ার? ওকে, চুম্বক ধারকত্ব মানে কি? মানে একটা চুম্বক, একটা চুম্বকের মধ্যে চুম্বক বল সরানোর পরে যতটুকু অবশিষ্ট থাকে, ঠিক আছে, চুম্বক যত ধরে রাখতে পারে, চুম্বক যতটুকু ধরে রাখতে পারে তার নাম হচ্ছে চুম্বক ধারকত্ব। এটা তো আহামরি কিছু না। চুম্বক সহনশীলতা তেমন আহামরি কিছু না। চুম্বক গ্রহিতা বা হচ্ছে তীব্রতা বা হচ্ছে প্রবণতা। তো কোন চুম্বক পদার্থের চুম্বকায়ন তীব্রতা ও চুম্বক তীব্রতা অনুপাতকে পদার্থ চুম্বক গ্রহিতা বলে। তো এটা আহামরি কিছু না, জাস্ট রিডিং দিয়ে রাখবা, I/H পরীক্ষায় আসে না, জাস্ট দেখে রাখবে। আচ্ছা, চুম্বকায়ন মাত্রা বা তীব্রতা, ঠিক আছে। চুম্বক ক্ষেত্রের প্রতি একক আয়তনে চুম্বক ভ্রামককে, কি বললাম, প্রতি একক আয়তনে চুম্বক ভ্রামককে। তো এই যে চুম্বক ভ্রামকের একক কি ছিল মনে আছে? এম সমান IA। এম সমান কি ছিল? IA। আমি তো দেখাই, তো দাঁড়াও, দেখলে বুঝবা। মিয়া বলছিলাম যেটা, কি বললাম, প্রতি একক আয়তনে চুম্বক ভ্রামককে কি বলে? চুম্বককে কি বলে? চুম্বকায়ন মাত্রা বা তীব্রতা। ওকে, তাহলে এই যে আমরা বললাম যে এম সমান IA বা মিয়া, ঠিক আছে, তাহলে আমরা উপরে বসাবো এম, নিচে বসাবো আয়তন। আয়তন মানে কি? আয়তন মানে হচ্ছে আমরা মিটার কিউব। আয়তন মানে মিটার কিউব। তাহলে এম সমান যদি IA হয়, IA নিচে হচ্ছে মিটার কিউব, ডাইরেক্ট একক বসায় দিচ্ছে আর কি, বুঝছো, ডাইরেক্ট একক বসায় দিচ্ছে। তাহলে অ্যাম্পিয়ার মিটার স্কয়ার ডিভাইডেড বাই মিটার কিউব। তাহলে এখানে মিটার একটা পড়ে থাকবে, তাই না, একটা মিটার পড়ে থাকবে এখানে। তাহলে এখান থেকে আসে অ্যাম্পিয়ার পার মিটার। এই বিষয়টা বুঝছো কিনা? একদম বেসিক। যদি যদি তুমি একদম সংজ্ঞাটা মনে রাখলে একক পর্যন্ত আসতে পারো। যে কোনো একটা মুখস্থ করবা, সব মুখস্থ করবা না। সংজ্ঞা মুখস্থ করলা, একক মুখস্থ করলা, তেও তো তোমার মাথা একদম গেছে। একটা পড়বা, একটা এমনি বের করতে পারবা। ঠিক আছে, ওকে, এখান থেকে আর কিছু লাগবে না। পড়া কি বুঝাতে পারতেছি? সারাদিন ধরে না খাওয়া, বুঝছো, কিছু বিশ্বাস করবা কিনা? বিশ্বাস করবা, আমি সারাদিন ধরে না খাওয়া, রাতে সারাদিন না খাবো। আমি হচ্ছে এই আসলে, বুঝছো, এই কষ্ট করে রাখবো বলো। তো চুম্বক আসলে এতিমরা আসলে খাওয়া দাওয়া পায়, বুঝছো, আর মানুষের মায়া আঙ্গুর তো মানুষ মায়াও করে না। নিজেরা নিজেরা চলি, মানুষ মায়াও করে না, মনে করে অনেক বড় লোক, তাই না? আসলে গরিব। আচ্ছা, চুম্বক পদার্থের শ্রেণী বিভাগ: প্যারাচুম্বকত্ব, ডায়াচুম্বকত্ব, ফেরোচুম্বকত্ব, ফেরিচুম্বকত্ব, প্রতি ফেরোচুম্বকত্ব বা অ্যান্টি ফেরোচুম্বকত্ব। এটা প্রতি মানে হচ্ছে উল্টা, অ্যান্টি। আমরা এগুলো একটু দেখবো। কি দেখবো? এদের বৈশিষ্ট্য দেখবো। তো বৈশিষ্ট্য আর হচ্ছে এদের এক্সাম্পল গুলো, উদাহরণ গুলো গুরুত্বপূর্ণ। এখন এই যে বৈশিষ্ট্যগুলো মনে রাখা কিছু ছোটখাটো গল্প আছে, টেকনিক আছে, আমি বলি। তুমি মেডিকেলে চান্স পেতে চাও, কোন মেডিকেলে চান্স পেতে চাও? তুমি হচ্ছে ঢাকা মেডিকেলে চান্স পেতে চাও, বা ঢাকার 3টা মেডিকেলে চান্স পেতে চাও। কারণ আমি যদি বলি তুমি হচ্ছে ঢাকার বাইরে চান্স পেলে পড়বা, উত্তর কি হবে? একজন বলছো 33 জন মাত্র লাইভে, না 33 জন আছে, এটাই আলহামদুলিল্লাহ। 33 জন কি কম মনে হয়? এই 33, হ্যাঁ 33 জন কম মনে হয়? প্রায় 1.5 ঘন্টার মতো ক্লাস হয়ে গেছে না? হ্যাঁ, 1.5 ঘন্টার উপরে ক্লাস হয়ে গেছে। তো এটা কি ধৈর্যের বিষয় না? লাইভ ক্লাস করা ঠেলা আছে। তো যারা আছো তোমাদের থামস আপ। ওকে, তো আমি যদি বলি যে ঢাকার বাইরে চান্স পেলে কি তুমি পড়বা না? উত্তর হচ্ছে পড়বো, তাই না? তো আমি জিজ্ঞেস করি তুমি কি চায়না মেডিকেলে পড়বা? উত্তর হচ্ছে পড়বো না। তো এই যে 3টা সিনারিও দেখালাম, যে ঢাকার 3টা মেডিকেলের প্রতি সবার আকর্ষণ থাকে, তারপর হচ্ছে ঢাকার বাইরে মেডিকেল গুলোর প্রতি আকর্ষণ থাকে, বাট বিকর্ষণ কিন্তু না, অল্প আকর্ষণ। আর চায়না মেডিকেলে আমরা পড়তে চাই না, দেশের বাইরে কে যাবে পরিবার নিয়ে? আমি যে সিলেট থাকি, তাও তোমার কত কষ্ট লাগে ভাষার জন্য, তো যারা চায়না থাকে তার অনেক কষ্ট না। তো তার এটার প্রতি তোমাদের হচ্ছে একটা বিকর্ষণ কাজ করবে, রাইট? বিকর্ষণ কাজ করবে। তো এই যে তীব্র আকর্ষণ, ঢাকা 3টা মেডিকেল হচ্ছে আমাদের ফেরোচুম্বকত্ব। তারপরে মোটামুটি আকর্ষণ, একদম যে আকর্ষণ নাই এরকম না, ওটা হচ্ছে প্যারাচুম্বকত্ব। আর চায়না মেডিকেল হচ্ছে তোমাদের ডায়াচুম্বকত্ব বা বিকর্ষণ যেটা। ওকে, তাহলে বুঝতে পারছো বেসিক কথাগুলো, যে কোনটার মিনিং কি। যে সকল পদার্থ চুম্বকের প্রতি, যে সকল পদার্থ চুম্বকের প্রতি তীব্র আকর্ষণ দেখায় ফেরোচুম্বকত্ব, আকর্ষণ দেখায় প্যারাচুম্বকত্ব, বিকর্ষণ দেখায় তার হচ্ছে ডায়াচুম্বকত্ব। দেখো এখানে কিছু উদাহরণ আছে। এই সাউন্ডটা কমা, অনেক স্থান হয়ে যাচ্ছে।
সোডিয়াম, অ্যান্টিমনি, প্লাটিনাম, ম্যাঙ্গানিজ, তরল অক্সিজেন, ক্রোমিয়াম, অ্যামোনিয়াম। তো আমি ক্লাসের মধ্যে নেমোনিক দিয়ে তোমাদের ক্লাস নষ্ট করব না। আমি কি করব, এটা একটা ওই যে দেখো নাই তোমাদের বোটানিতে দিছি, ছত্রাকের কিছু উদাহরণ দিছি। ভাইরাস দ্বারা কোন রোগ হয়, ছত্রাক দ্বারা কোন রোগ হয়, ব্যাকটেরিয়া দ্বারা কোন রোগ হয়, সেবল দ্বারা কোন রোগ হয়, ওই রকম এইগুলার নেমোনিকটা তোমাকে হচ্ছে পোস্ট করে দেবো। ওই নেমোনিকে সুন্দর করে লেখা আছে সাদিয়ে, আন্টি, প্লেট, সরিয়ে, বুঝছো, এরকম কিছু ছন্দ আছে। আমি ক্লাসের মধ্যে কেউ পড়াইতে পছন্দ করি না, ছন্দ আমার ভালো লাগে না। ওকে, আচ্ছা, রাত্রে একটা ভিডিও আছে, সেটাও দিয়ে দিবে, এখানে হচ্ছে ক্লিয়ার করে পড়া থাকবে। ওকে, আমি এটা আমাদের সময় নষ্ট করতেছি, এর চেয়ে গুরুত্বপূর্ণ পড়া আছে। ডায়াচম্বকত্ব তো বেসিক থেকে বলছি, উদাহরণ হয়ে দেখো, বিসমাথ, সীসা। তো এগুলো হচ্ছে আমরা আলাদা করে দিয়ে দিই। আচ্ছা, ফেরোচুম্বকত্ব কি বলছি, তীব্র আকর্ষণ, পেনি কই, তাই না? এখানে একটা লাইন আছে, দেখো ফেরোচুম্বকের মধ্যে কি আছে। এই যে এখান থেকে দেখো, এই সমস্ত পদার্থে, মানে ফেরোচুম্বক পদার্থে প্যারাচুম্বক পরমাণু বা আয়ন সমূহের চৌম্বক মোমেন্ট অনেকটা জায়গা জুড়ে সংঘবদ্ধ অবস্থায় থাকে। পদার্থের এই সমস্ত ছোট ছোট জায়গা বা অঞ্চলকে বলা হয় ডোমেইন। চুম্বকের ক্ষেত্রে ডোমেইন আসছে, এটা আবার ওই যে ডোমেইন হোস্টিং, ওইটা না, ঠিক আছে, ওয়েবসাইট না। এই ধরনের এক একটি অঞ্চলে প্রায় 10⁻16 থেকে 10⁻19 পর্যন্ত পরমাণু আয়ন থাকে। তো জিজ্ঞেস করতে পারে যে ডোমেইন অঞ্চলে কতগুলো আয়ন থাকে, তো জাস্ট পড়ে নিলা। লেস ইম্পর্টেন্ট, খুবই লেস ইম্পর্টেন্ট, আসার সম্ভাবনা নাই বললেই চলে, তাও দেখে রাখ। ফেরি চুম্বকত্ব, তো ফেরি চুম্বকত্ব উদাহরণ হচ্ছে ফেরাইট, উদাহরণটা লাগবে। প্রতি ফেরি চুম্বকত্ব, এই ক্ষেত্রে দেখো, এই যে নীল টেম্পারেচার বা নীল তাপমাত্রা পাওয়া যায়, ঠিক আছে, নীল টেম্পারেচার। ওকে, এই জিনিসটা দেখে রাখবে, নীল টেম্পারেচার পাওয়া যায় কোনটার ক্ষেত্রে। তো এগুলা রিডিং দিয়ে নিলা। আর এন্টি ফেরি চুম্বকত্ব বললে সেটা হচ্ছে ম্যাঙ্গানিজ অক্সাইড, ম্যাঙ্গানিজ ফেরাইট। তো আমি আবার বলতেছি যে আমরা উদাহরণ পড়ায়, ছন্দ পড়ায় ক্লাসে সময় নষ্ট করতেছি না। আমরা আলাদা একটা নোট দিব, নোটের মধ্যে পেয়ে যাবা, রাফি ভাই একটা ভিডিও দিয়ে দিব, এখানেও পড়ানো আছে। আচ্ছা, ওকে, নীল তাপমাত্রা সম্পর্কে এখানে কিছু পড়া আছে, তুমি এটা খেয়াল করছো কিনা? নীল তাপমাত্রা বিষয়টা কি, বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের অনুপস্থিতিতে, মানে বাহ্যিক কোনো চৌম্বক ক্ষেত্র নাই, অনুপস্থিতিতে পার্শ্ববর্তী চৌম্বক ভ্রামক গুলো একে অপরের ক্রিয়া নাকচ করে দেয়, ফলে পদার্থটি সামগ্রিকভাবে কোনো চৌম্বকত্ব প্রদর্শন করে না। আবার বাহ্যিক চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করা হলে, মানে আবার আনলে, ক্ষেত্রের দিক বরাবর সামান্য চৌম্বক ক্ষেত্রের উদ্ভব হয়, যা তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পায়। একটা ক্রান্তি তাপমাত্রায় চুম্বকত্ব সর্বাধিক হয়, যাকে নীল তাপমাত্রা বলে, ঠিক আছে। এই তাপমাত্রার উপরে চৌম্বক ধারাবাহিক পথের চৌম্বকত্ব হ্রাস পেতে থাকে এবং একসময় প্যারাচুম্বক পথ নিয়ে আচরণ করে। বুঝতে পারছো বিষয়টা, যে চৌম্বকত্ব যে সর্বোচ্চ মানটা, ওই তাপমাত্রাকে আমরা বলতেছি নীল টেম্পারেচার। নীল টেম্পারেচারের উপরে গিয়ে চৌম্বকত্ব কি হয়, হ্রাস পায়। প্রশ্ন আসতে পারে, নীল টেম্পারেচার উপরে গিয়ে চৌম্বকত্ব কি হয়, হ্রাস পায়। ওকে, এই হচ্ছে কথা। এখানে কিছু পড়া আছে, কাজ কোন পরমাণু বা আয়ন প্যারাচুম্বক পদার্থ নিয়ে ধর্ম দেখায় না। এটা খুবই বেসিক একটা পড়া আছে, যা আমরা কেমিস্ট্রিতে পড়াই, মৌলিক পর্যায়ে ধর্ম দিয়ে এই জিনিসটা আমরা পড়াই। যে কোনো পরমাণু বা আয়নের ইলেকট্রন কক্ষগুলো পূর্ণ থাকলে তারা প্যারাচুম্বক পদার্থে ধর্ম দেখায় না। তোমাদের প্রতি আমার প্রশ্ন, যে তারা তাহলে কোনটা দেখায়? যদি প্যারাচুম্বকত্ব না দেখায় তাহলে কোনটা দেখায়? কমেন্ট করো তো, দেখি জানো কিনা। কেমনে বুঝলাম যে দেখায় না? দেখো, এই যে সোডিয়াম প্লাস, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি দেখি, সোডিয়াম হচ্ছে 11, তাহলে প্লাস বললে কি 1s2, 2s2, 2p, 2p6, 2p6, তাই? 10টা হয়ে গেল সোডিয়াম প্লাস। সোডিয়াম 11টা, সোডিয়াম প্লাসের 10টা হয়ে গেছে, মানে পূর্ণ। সেম কথা ক্লোরিনের ক্ষেত্রে কয়টা, 18টা, 17টা ছিল মেইন, মাথার মধ্যে একটা। হিলিয়াম কয়টা, 2টা, নিয়ন কয়টা, 10টা, তার মানে পূর্ণ। এরকম কক্ষগুলো পূর্ণ থাকলে তখন তারা প্যারাচুম্বকত্ব দেখায় না। তোমাদের প্রতি প্রশ্ন, কি দেখায়? এটা কমেন্ট করো, কি দেখায়? আচ্ছা, ফেরোচুম্বক পদার্থের কিছু বৈশিষ্ট্য অলওয়েজ মাথায় রাখবা। ফেরোচুম্বক অলওয়েজ পজিটিভ, ফেরোচুম্বক অলওয়েজ কি, পজিটিভ। প্যারাচুম্বক মাঝামাঝি, আর ডায়াচুম্বক নেগেটিভ। বইয়ের মধ্যে লিখে রাখো, পাশে লিখে রাখো, পজিটিভ, মাঝামাঝি, নেগেটিভ। কেমনে পজিটিভ দেখো, এরা চুম্বক দ্বারা খুব বেশি আকর্ষিত হয়, এরা কঠিন এবং স্ফটিকাকারের হয়, এদের চুম্বক ধারকত্ব ধর্ম রয়েছে, চুম্বক ধারকত্ব আছে, তার মানে সব প্লাস, সবগুলো আছে। দেখো, এদের কুড়ি বিন্দু আছে, কুড়ি বিন্দু কাকে পড়াইছে, এদের চুম্বক প্রবণতা খুবই বেশি, মানে এবং ধনাত্মক, গ্রেটার দেন জিরো, টু মাচ গ্রেটার দেন জিরো, মানে কি জিরো থেকে অনেক বড়। এদের হিস্টেরেসিস ধর্ম আছে, চুম্বক প্রবেশ্যতা 1 থেকে অনেক বড়, চুম্বক গ্রহিতা তাপমাত্রার উপর নির্ভর করে,
চুম্বক ক্ষেত্রে অপসারণ করলেও কিছুটা থেকে যায়, সব পজিটিভ। দেখছো, সব পজিটিভ। এখন দেখো ডায়াচুম্বকত্ব, বিকর্ষিত হয়, নেগেটিভ না? বিকর্ষিত মানে কি? নেগেটিভ। কঠিনতর বায়ু যে কোনো কিছু হইতে পারে। চুম্বক ধারকত্ব ধর্ম নেই, কুড়ি বিন্দু নেই, হিস্টেরিসিস নেই। কথা বুঝতে পারছো? তাপমাত্রার উপর নির্ভর করে না, লোপ পায় মানে কি? কমে যায়, নেগেটিভ। কথাই বুঝতে পারছো? তাহলে দেখো এখানে সব নেগেটিভ, আর এখন সব কি? পজিটিভ। আর যে চুম্বক প্রবেশ্যতা, খেয়াল করো, চুম্বক প্রবেশ্যতা এটা হচ্ছে লেস দেন, দেখো লেস দেন ওয়ান, একের থেকে কম মানে কি? নেগেটিভ, তাই না? একের থেকে কম মানে কি? নেগেটিভ। আর এটা দেখো একের থেকে অনেক বেশি, তার মানে পজিটিভ, অনেক বেশি। এবং এটাও কি? মোটামুটি কম, কিন্তু পজিটিভ। কথাই বুঝতে পারছি? এটা মাঝামাঝি, এটা মাঝামাঝি। ওইটার কিছু বৈশিষ্ট্য আছে, এর কিছু বৈশিষ্ট্য আছে। হিস্টেসিস ধর্ম, তারপর হচ্ছে কুড়ি ধর্ম, এগুলা একমাত্র ফেরোচমক পদার্থের আছে। হিস্টেরিসিস বলো, তারপর হচ্ছে কুড়ি ধর্ম বলো, তারপর হচ্ছে চুম্বক ধারকত্ব, এগুলো কিন্তু একমাত্র কার বৈশিষ্ট্য? এগুলো হচ্ছে একমাত্র, একমাত্র বলো কার বৈশিষ্ট্য? একমাত্র ফেরোচুম্বক পদার্থের বৈশিষ্ট্য। এই জিনিসগুলো মনে থাকবে, মনে থাকলে বলো যে ক্লিয়ার। এই জিনিসগুলো মনে থাকলে বলো যে ক্লিয়ার। তাহলে আমরা হচ্ছে নেক্সট পড়ায় যাব। ওকে, আমরা একটা ছক দিব যেটার মধ্যে ফেরোচুম্বক, প্যারাচুম্বক এবং ডায়াচুম্বক একটা পার্থক্যের ছক করা থাকবে। এই ছকটা হচ্ছে হিস্টেরিসিস কি। খুবই ভালো প্রশ্ন, আসতেছি, টেনশন নাই। হিস্টেরিসিস কি আমরা আসতেছি। ওকে, তোমরা বলো এই পর্যন্ত মানে আমি যা বলছি এগুলা ক্লিয়ার কিনা? এই পর্যন্ত যা বলছি এগুলা ক্লিয়ার কিনা? ওকে, আচ্ছা, খেয়াল করো, এই যে এখানে কিছু তুলনা করা, এখানে কিছু তুলনা করা আছে যে আপেক্ষিক চুম্বক, আগের বইগুলোতে ছিল না, নতুন বই অ্যাড করছে। আপেক্ষিক চুম্বক প্রবেশ্যতা মিউ এর উপর ভিত্তি করে বিভিন্ন পদার্থকে তিনটি শ্রেণীতে ভাগ করা যায়: ডায়াচুম্বক, প্যারাচুম্বক, ফেরোচুম্বক। ঠিক আছে, এক্ষেত্রে মিউ হচ্ছে লেস দেন ওয়ান, ডায়াচুম্বক নেগেটিভ, যেহেতু এটা গ্রেটার দেন ওয়ান, টু মাচ গ্রেটার দেন ওয়ান। ঠিক আছে, এই তিনটা মানটা মনে রাখবা তাইলে। আচ্ছা, চুম্বক ডোমেইন নিয়ে এখানে তেমন পড়াশোনা করা লাগবে না। তড়িৎ চুম্বক ও স্থায়ী চুম্বক, ঠিক আছে, এখান থেকে কি কি পড়তে হবে? একদম, একদম দাগানো লাইন গুলো, দাগানো লাইনের বাইরে এখানে তুমি যদি পড়তে যাও তাহলেই বাস খাবা। এখানে এত এত তথ্য, আমি আবারও বলতেছি, এগুলো একদমই মনে রাখা সম্ভব না। দাগানো লাইনের বাইরে তুমি যদি পড়তে যাও শিওর বাস খাবা। ঠিক আছে, ওকে। তো এখানে কয়টা তথ্য আছে, কয়টা তথ্য আছে, যেমন আমি যদি বলি নরম লোহাতে উপরলিখিত সকল গুণ বিদ্যমান থাকে, যার কারণে এটা কি? উত্তম তড়িৎচুম্বক নির্মাণে ব্যবহৃত হয়। মানে আমি যেগুলো দাগাই দিচ্ছি, দাগানো যেগুলো আছে আমি যেগুলো দাগাই দিব সেগুলো শুধুমাত্র বই দাগানো, আমি যেগুলো দাগাইছি দেখো, নরম লোহাতে এই গুণাগুণগুলো বিদ্যমান থাকায় তড়িৎচুম্বক নির্মাণে ব্যবহৃত হয়। তড়িৎচুম্বক নির্মাণে কে ব্যবহৃত হয়? নরম লোহা। একটা এমসিকিউ। আবার দেখো, তড়িৎচুম্বকের জন্য কি কি দরকার? উচ্চ মানের চৌম্বক প্রবেশ্যতা, মৃদু মানের চুম্বকায়ন মাত্রা, হিস্টেরিসিস লুপের ক্ষেত্রফল কম। তাহলে আমরা কম পাইছি একটা, মৃদু পাইছি একটা, উচ্চ পাইছি একটা। ঠিক আছে, কথা বুঝতে পারছো? এই এই তিনটা বৈশিষ্ট্য লাগবে, পরীক্ষা আসছে কিন্তু এগুলা, এবং অনুশীলনী আছে কিন্তু আছে। এই তিনটা বৈশিষ্ট্য আছে কোথায়? নরম লোহাতে। তাই এটা কি? তড়িৎচুম্বক তৈরিতে ব্যবহার করা। আচ্ছা, কতগুলো সংকর ধাতু যেমন লোহা ও নিকেল, লোহা নিকেল বুঝতেছো, যে ফেনিকো পড়ছিলাম না, ফেনিকো, দেখবা এগুলো নিয়ে কাজকর্ম, কারণ এগুলা দিয়ে চুম্বক তৈরি করা হয়। ফেরত চুম্বক পদার্থগুলো দিয়ে চুম্বক তৈরি করা হয়, এই জন্য যা পাবা সব দেবে এগুলাই। ফেনিক ওই নিয়ে দেখবে পড়াশোনা বেশিরভাগ সময়। লোহা আর নিকেল নিয়ে পারমেলয় তৈরি করা হয়েছে, এগুলো ট্রিক দিব, এগুলো ট্রিক আছে, একটু পরে পাবা। আবার আয়রন আর সিলিকন নিয়ে 4% স্ট্যালয় তৈরি করা হয়, এদের চুম্বক প্রবেশতা বেশি হয়, তড়িৎ চুম্বক তৈরিতে ব্যবহার করা হয়। এই যে এগুলো মুখস্থ করার কিছু না, এগুলো ট্রিক আছে, আমি তো পরে দেখাবো, এগুলো ট্রিক আছে, ছক আছে একটা। ওকে, স্থায়ী চুম্বক, একটু আগে আমরা দেখছি যে তড়িৎ চুম্বকের তিনটা শর্ত, এখন দেখবো স্থায়ী চুম্বক তৈরির তিনটা শর্ত, তিনটা গুণ। কি কি? উচ্চমানের নিগ্রহ সহনশীলতা। তো ওই যে তোমরা এটা আসলে বলে না যে নিগাতলা ইউনিভার্সিটি, তো অনেকে হয়তো বা নাম শুনো নাই তোমরা যারা ভদ্রফুল্লা পান, ওই যে নিগা মেডিকেল, ঠিক আছে, এনএমসি। তো ওইটা দিয়ে হচ্ছে মনে রাখা যায় উচ্চমানের নিজ্ঞা হইতে হবে, ঠিক আছে, স্থায়ী হইতে হইলে।
আচ্ছা, স্থায়ী হইতে হইলে উচ্চ মানের নিগা হইতে হবে। ঠিক আছে, এই একটা পোস্ট মেরে দিও তো যে শাওন ভাইয়া বলছে উচ্চ মানের নিগা হইতে হবে। আচ্ছা, উচ্চ মানের ধারণ ক্ষমতা থাকতে হবে, মানে তোমার অনেক ক্যাপাসিটি থাকতে হবে, না তুমি আসলে নিগা হইতে পারবা না। আর হচ্ছে হিস্টেরিসিস লুপের ক্ষেত্রফল বেশি হবে। হিস্টেরিসিস কি পরে আসতেছি, আসছি, টেনশন নেই। আচ্ছা, ওকে। তো এই যে আমাদের এই বৈশিষ্ট্যগুলো লাগবে, আর কিছু এখান থেকে, হ্যাঁ এখান থেকে হচ্ছে এই যে একটা পড়া দেখো, দাগা ফেলে, আমি যেগুলো দাগাচ্ছি দাগাও কিন্তু বইয়ে। ইস্পাত দ্বারা তৈরি চুম্বকই হচ্ছে প্রথম স্থায়ী চুম্বক। ইস্পাত দ্বারা তৈরি চুম্বকই হচ্ছে প্রথম স্থায়ী চুম্বক। আর নিকেল দিয়ে সর্বপ্রথম স্থায়ী চুম্বক তৈরি করা হয়। ঠিক আছে, দুইটা লাইনের মধ্যে একটু ঝামেলা আছে, তো একটু মাথায় রাখবা যে ইস্পাত দ্বারা তৈরি চুম্বকই প্রথম স্থায়ী চুম্বক। এভাবে প্রশ্ন আসলে উত্তর হবে ইস্পাত। আর এটা হচ্ছে তোমার নিকেল। ঠিক আছে, নিকেল দ্বারা তৈরি চুম্বক কি হচ্ছে প্রথম স্থায়ী চুম্বক। তো এই জিনিসটা হচ্ছে মাথায় রাখবা যে প্রশ্ন দুইভাবে আসতে পারে, বইটা লাইনে লাগাই ফেলবা। আচ্ছা, সিরামিক চুম্বক কি নামে পরিচিত রেখে রাখলাম। এখন আমরা হচ্ছে কিছু ওই যে সংকর চুম্বক নিয়ে পড়াশোনা করব। এই ছকটা 5 স্টার। সেকেন্ড টাইমার যারা আছে তারা জানে এই ছকের গুরুত্ব, মানে এরা একদমই মুখস্থ হতে চায়। তো আমি কিছু ট্রিক দেবো, তোমার ট্রিক গুলো ফলো করবা। ট্রিক দিব, তোমার ট্রিক গুলো ফলো করবা। ওকে, তো প্রথম কথা, নামগুলো একবার রিডিং পড়, নামগুলো রিডিং পড়। পারমেলয়, সিরামিক চুম্বক, এভাবে নামগুলো একবার রিডিং পড়ো। আর এরপরে ট্রিক গুলো দিচ্ছি। এখানে দুই পার্টের পড়া আছে, রাইট? আজকে কারেন্ট যায়নি, দেখছো কারেন্ট ভালো হয়ে গেছে আজকে। দুই পার্টে পড়া, একটা হচ্ছে সংকর ধাতুগুলোর নাম কি, আর একটা হচ্ছে ব্যবহার। কি বললাম? দুই টাইপের পড়া আছে, একটা হচ্ছে সংকর ধাতুগুলোর নাম, আর একটা হচ্ছে ব্যবহার। তো পারমেলয় কি দিয়ে তৈরি? লোহা নিকেল দিয়ে তৈরি। সিরামিক চুম্বক কি দিয়ে তৈরি? আয়রন অক্সাইড বেরিয়াম অক্সাইড তৈরি। এই টাইপের পড়া, ঠিক আছে? তো কেমনে মনে রাখবো, তোমরা যদি নোট করতে পারো, অথবা আমি তোমাদের ছকটা দিয়ে দিব, সমস্যা নাই। প্রথম কথা, প্রথম কথা, আমাদের ভিকালয় যেটা, সবাই একটু খেয়াল করো, ভিকালয় যেটা, দেখো এই ভিতে হচ্ছে ভ্যানাডিয়াম, কতে হচ্ছে কোবাল্ট, লতে হচ্ছে লোহা। বলো, পড়া সহজ করলাম। ভিকালয়, ভতে হচ্ছে ভ্যানাডিয়াম, কতে হচ্ছে কোবাল্ট, লতে হচ্ছে লোহা। ঠিক আছে, এরপরে মনে রাখবা এই যে পারমেলয়, পারমেলয় কই, পারমেলয় কই গেল রে, এই যে পারমেলয়, পরমা, পারমেলয় দিয়ে মনে রাখবা পরমা, পরমা ফেনীতে গেছে, পরমা কই গেছে, পরমা ফেনীতে গেছে। এখন তো ফেনীর অবস্থা খারাপ, ঠিক আছে, আল্লাহ ওদেরকে রক্ষা করুক, আমি। তো পরমা কোথায় গেছে? ফেনীতে গেছে। তো ফেনী মানে হচ্ছে ফেতে আয়রন লোহা, আর নিতে হচ্ছে নিকেল। পরমা ফেনীতে গেছে। ওকে, আমাদের দুইটা পড়া গেল, ক্লিয়ার। এরপর আমার পর্ব হচ্ছে মাম মেটাল। ঠিক আছে, তো আমাদের আমাদের মাম্মি বা আমাদের আম্মুরা কি করে? কুকারে রান্না বান্না করে না? আমাদের মাম্মিরা কি করে? কুকারে রান্না বান্না করে। কুকার, ঠিক আছে, কুকার। কুকার মানে কি? CuCr। দেখো, কপার, ক্রোমিয়াম, কপার, ক্রোমিয়াম। ঠিক আছে, আর লোহা নিকেল কমন, লোহা নিকেল কমন। ওই যে পরমা, তো এমনি মনে রাখতে পারো যে এই কি বলে, মাম্মি কুকার নিয়ে ফেনি গেছে। ঠিক আছে, মাম্মি কুকার নিয়ে ফেনি গেছে। আমি এগুলো লিখে দিব আলাদা করে, এই জন্য আমি এত ডিটেলসে বলতেছি না, জাস্ট বলতেছি এমনি এমনি মনে রাখা যায়। ঠিক আছে, তোমরা ওই নোটটা দেখে পড়বা, আমি শুধু বলে দিচ্ছি কোনটা কোনটা কেমনি পড়তে হয়। আচ্ছা, তাহলে আমাদের কোনটা কোনটা গেল? পরমা গেল, মানে পারমেলয় গেল, তারপর হচ্ছে বিকালয় গেল, এবং হচ্ছে মাম মেটাল গেল, রাইট। এরপরে দেখো আমাদের হচ্ছে ফেরাইট। ফেরাইট মানে হচ্ছে সিরামিক চুম্বক। আমাদের সিরামিক চুম্বক মানে হচ্ছে ফেরাইট। ওকে, এখন তোমরা আমাকে বলো ফেরাইট, এটাকে দেখছিলাম না, কোথায় দেখছো, মনে পড়ে কিনা? দেখো এই যে সিরামিক চুম্বক ফেরাইট নামে পরিচিত, রাইট? এইটা আমরা বলতেছি আর কি। এই যে সিরামিক চুম্বক ফেরাইট নামে পরিচিত। ফেরা মানে কি? ফেরা মানে আয়রন, ফেরি ফেরা, ফেরাস ফেরিক, তাহলে আয়রন অক্সাইড, এমনি মনে থাকে। ঠিক আছে, অথবা তুমি এমনি মনে রাখতে পারো যে সিরামিক দিয়ে কি করে, সিরামিক দিয়ে কি করে? বাড়ি বানায় না? সিরামিক্স, বাসার মধ্যে সিরামিক্স এর ফিটিং থাকে না, বাড়ি বানায়। তো তুমি বলতেছো যে সিরামিক দিয়ে বাসা বানাইছো, তো বাড়ি আয়, বাড়ি আয়, সিরামিক দিয়ে বাসা বানাইছো, বাড়ি আয়,
বারি মানে হচ্ছে বেরিয়াম, আয় মানে হচ্ছে আয়রন, দুইটার অক্সাইড। তাহলে আমি আবার বলতেছি, পরমা ফেনিক আছে, সিরামিক দিয়ে বাড়ি বানাইছো, বাড়ি আয়, ভিকালয়, ভতে ভ্যানাডিয়াম, কতে কোবাল্ট, লতে লোহা, মাম মেটাল, মাম কি করছে, কুকার নিয়ে ফেনিক আছে, কুকার নিয়ে ফেনিক আছে, তাহলে কপার, ক্রোমিয়াম, আয়রন, নিকেল। ঠিক আছে, এ পর্যন্ত ক্লিয়ার? ফিকোনালের মধ্যে কিছু লেখা নাই, তাই এটা নিয়ে আমাদের টেনশন নেই। ফিকোনালের মধ্যে কিছু লেখা নাই, তাই আমাদের টেনশন নাই। ঠিক আছে, এরপর হচ্ছে অ্যালিনিকো। ঠিক আছে, এই অ্যালিনিকো থেকে পড়বা, এই অ্যালিনিকো থেকে পড়বা আলতা আছে না, যে আলতা রাঙাপা, আলতা নীলো কে, আলতা নীলো কে, আলতা দিয়া হচ্ছে অ্যালিনিকো। আমি আবার বলতেছি, এমন ছন্দ পড়বা না যেই ছন্দের মধ্যে আরেকটা ছন্দ লাগে, ছন্দের মধ্যে যেন বৈশিষ্ট্য থাকে। যেই ছন্দটা পড়বা ওই ছন্দের মধ্যে যেন ছন্দের কার ছন্দ বৈশিষ্ট্য থাকে। যেমন আমি কি বললাম, যে আলতা নীলো কে, আলতা মানে অ্যালিনিকো, নীলো মানে কি নিকেল, লো মানে হচ্ছে লোহা, ঠিক আছে, আর কে মানে হচ্ছে কোবাল্ট। এবং আলতার আল দেওয়া হচ্ছে অ্যালুমিনিয়াম, তা দেওয়া হচ্ছে তামা। কথা কি বুঝাইতে পারছি? এমন একটা ছন্দ পড়বা যেটার মধ্যে কি পড়া ক্লিয়ার হয়ে যায়। সুন্দর করে লেখা দিই, আল তা নীলো কে। সবাই একটু বলো এই পর্যন্ত পড়া ক্লিয়ার হয়েছে কিনা, এই পর্যন্ত পড়া ক্লিয়ার হয়েছে কিনা জানো? ওকে, ক্লিয়ার। আচ্ছা, এরপর হচ্ছে টিকোনাল। টিকোনাল, টিকোনাল থেকে মনে রাখবা, টিনার আলতা নীলোকে, টিকোনাল, টিকোনালের মধ্যে মনে রাখবা টিনার আলতা নীলোকে। টিনা দিয়ে এক্সট্রা করিবা, মনে রাখবা টিকোনাল দিয়ে টিনা, আবার টিকোনাল দিয়ে টাইটেনিয়াম, বাকি সবগুলা সেম। দেখো, আলতা দিয়া অ্যালুমিনিয়াম, তামা, নীলো দিয়া হচ্ছে নিকেল, লোহা, কে দিয়ে হচ্ছে কোবাল্ট। আমাদের এখানে আছে হচ্ছে স্ট্যালয়। তো স্ট্যালয়ের ক্ষেত্রে দেখবা এখানে লেখা আছে লোহা এবং 4% সিলিকনের মিশ্রণ দিয়ে হচ্ছে স্ট্যালয়টা তৈরি। তো দেখো এটা এমনি বোঝা যায়, স্ট্যালয়ের দন্তাস্য দেওয়া হচ্ছে সিলিকন আর এই ল দেওয়া হচ্ছে লোহা। এমনি মনে রাখতে পারো যে স্ট্যালয়ের দন্তাস্য দেওয়া হচ্ছে সিলিকন আর ল দেওয়া হচ্ছে লোহা। তাহলে এটা পড়ার মাধ্যমে কিন্তু আমাদের প্রত্যেকটা স্থায়ী চুম্বকের মধ্যে সংকর যে ধাতুগুলো সবগুলা কিন্তু পড়া হয়ে গেল। এখন হচ্ছে এদের ব্যবহারগুলো পড়তে হবে। তো খেয়াল করে দেখো, আমি এখান থেকে শুরু করতেছি। টিকোনাল, এখানে লেখা আছে স্থায়ী চুম্বক তৈরিতে ব্যবহৃত হয়। তো মনে রাখবা টিকোনাল হচ্ছে টিকে থাকে, টিকোনাল হচ্ছে টিকে থাকে। তো কোনো কিছু টিকে থাকা মানে কি, সেটা স্থায়ী হবে, তাই না? তো টিকোনাল হচ্ছে স্থায়ী চুম্বক। এরপর দেখবা হচ্ছে আমাদের মাম মেটাল। মাম মেটাল হচ্ছে তড়িৎ চুম্বক তৈরিতে ব্যবহৃত হয়। একই সাথে পারমেলয় তড়িৎ চুম্বক তৈরিতে ব্যবহৃত হয়। তার মানে এই দুইটার কাজ কিন্তু সেম, মানে পারমেলয় আর মাম মেটাল, পারমেলয় মাম মেটাল তড়িৎ চুম্বক, দুইটা একসাথে মিলায় পড়বা, তাহলে আমাদের কিন্তু একই সাথে একটা দুইটা তিনটা পড়া হয়ে গেল। এরপর দেখবা যেটা ভিকালয়, ভিকালয় হচ্ছে টেপ রেকর্ডিং এর ফিতা তৈরিতে ব্যবহৃত হয়। তো এমনি মনে রাখতে পারো যে ভিকালয় হচ্ছে ভিডিও, ঠিক আছে, ভিকালয় হচ্ছে ভিডিও, ভিকালয় ভিডিও। তো ট্যাপ রেকর্ডিং মানে কি, ট্যাপ রেকর্ডিং মানে কি, তোমরা যে ক্যাসেট ছিল না, আগের দিনে ডিভিডি প্লেয়ার ছিল, এখন তো আমরা সবকিছু হচ্ছে মোবাইল ফোনে দেখতে পারি। আগের দিনে হচ্ছে ট্যাপ রেকর্ডিং, এই ক্যাসেট দিয়ে ভিডিও গান এগুলো শোনা হইতো। তো এই যে ভিকালয়, ভিকালয়ের ভিতে হচ্ছে ভিডিও, এটা যে মনে রাখবা ট্যাপ রেকর্ডিং মানে হচ্ছে ক্যাসেট গুলা, ভিডিওর ক্যাসেট। বুঝতে পারছো কিনা? এমনি কিন্তু সহজে মনে রাখা যায়। সিরামিক চুম্বকে খেয়াল করে দেখবা কম্পিউটারের স্মৃতির ফিতায়, টেপ রেকর্ডারের ফিতায়, রেডিওর অ্যান্টেনা, মানে বিভিন্ন যত যন্ত্র আছে বেশিরভাগ হচ্ছে এখানে কম্পিউটার, রেডিও, এরকম যন্ত্র রিলেটেড যেগুলো, এগুলো হচ্ছে সিরামিক চুম্বক। এভাবে মনে রাখতে হবে। এবং স্ট্যালয় যেটা এখানে দেখো, এই যে ট্রান্সফরমার, তারপর হচ্ছে ডায়নামো, মোটর, কেমন শক্ত শক্ত, প্রথম তো ডায়নামো মোটর শক্ত শক্ত নাম লাগতেছে, ভারী ভারী ইয়া লাগতেছে, তাই না? ট্রান্সফরমার কঠিন কঠিন নাম, এগুলো হচ্ছে আমাদের স্ট্যালয় বা কাঁচা লোহা, আমাদের এভাবে মনে রাখতে হবে। বুঝতে পারছো কিনা? যেটা স্ট্যালয় এটা হচ্ছে স্ট্রং, এভাবে মনে রাখতে হবে। স্ট্যালয় হচ্ছে স্ট্রং মানে শক্ত নাম, কঠিন নাম। কি কি কেমন নাম? ট্রান্সফরমার, ডায়নামো, মোটরের আর্মেচার, কঠিন কঠিন নাম। আর যেগুলো হচ্ছে আমাদের সিরামিক, এগুলো হচ্ছে কি আমাদের নিত্য প্রয়োজনীয় যে ব্যবহার করি আমরা,
এরকম যন্ত্রপাতিগুলা, কম্পিউটারের স্মৃতির ফিতা, রেডিওর অ্যান্টেনা। বুঝতে পারছো কিনা? তড়িৎ চুম্বক দুইটা, কি কি? পারমেলয়, মাম মেটাল। টিকোনাল কি? টিকে থাকে, স্থায়ী চুম্বক। ওকে, এরপর দেখো ফিকোনাল। ফিকোনাল হচ্ছে লাউড স্পিকার। ঠিক আছে, ফিকোনাল হচ্ছে লাউড স্পিকার। এই ফেল কথাটা মনে রাখতে পারো তুমি চাইলে, ফেল কথাটা মনে রাখতে পারো। ফেল দিয়ে ফ দিয়ে হচ্ছে ফিকোনাল, ল দিয়ে হচ্ছে লাউড স্পিকার। মানে মোট কথা তোমার রিলেট করে পড়তে হবে, তুমি যেন প্যাচ না লাগাই দাও, ওয়ার্ডগুলো দেখে যেন মনে হয়। এরপর দেখো এই যে অ্যালিনিকো। অ্যালিনিকো হচ্ছে শক্তিশালী স্থায়ী চুম্বক। বুঝো কিন্তু টিকোনাল যেটা টিকে থাকে এটা হচ্ছে শুধু স্থায়ী চুম্বক, কিন্তু এইখানে আবার অ্যাড করছে শক্তিশালী কথাটা। এখানে স্থায়ী চুম্বক আছে, এখানে স্থায়ী চুম্বক আছে, আর এখানে কি লিখছে? শক্তিশালী স্থায়ী চুম্বক। তো তুমি মনে রাখবা এখানে অ্যালিনিকো না, অ্যালিনিকো না মনে রাখে তুমি মনে রাখবা অ্যালিনিকোস। অ্যালিনিকোস। তাহলে কি সুবিধা হবে? অ্যালিনিকো সতে শক্তিশালী। তাহলে আমি একটু সামারি করি যে আমাদের পারমেলয়, আর হচ্ছে এখানে মাম মেটাল তড়িৎ চুম্বক, বিকালয় ভিডিও তার মানে টেপ রেকর্ডিং, স্ট্যালয় স্ট্রং স্ট্রং নাম, কঠিন কঠিন নাম, সিরামিক চুম্বক সহজ নাম, সাথে সিরামিক সাথে সহজ নাম। তারপর হচ্ছে ফিকোনাল হচ্ছে ফেল দিয়া, লাউড স্পিকার ফিকোনাল। অ্যালিনিকোস সতে শক্তিশালী, টিকোনাল টিকে থাকে, স্থায়ী চুম্বক। এই হচ্ছে আমাদের এই ছকের পড়া। আশা করি সংকর ধাতু ব্যবহারগুলো সহজে পেরে যাবে ইনশাল্লাহ। এরপর দেখতেছো চুম্বকায়ন চক্র এবং হিস্টেরিসিস বা শৈথিল্য। তো হিস্টেরিসিস জিনিসটা আসলে কি? আমরা যখন কোনো ফেরোচুম্বক পদার্থকে চুম্বক পদার্থে পরিণত করি, তখন এটা যত সহজে চুম্বক হয়, যখন তুমি তার থেকে চুম্বকত্ব সরিয়ে নিতে চাইবা তত সহজে সে ছাড়তে চায় না। এই যে বিচুম্বকত্ব বা চুম্বকায়ন ছাড়ার যে অনীহা, এই বিষয়টা হচ্ছে আমাদের হিস্টেরিসিস। তো এটা হচ্ছে তোমার গ্রাফ দিয়ে প্রকাশ করা যায়। খেয়াল করো, কোনো ফেরোচুম্বক পদার্থে, তাহলে কোথায় দেখা যায় এটা? ফেরোচুম্বক পদার্থে দেখা যায়। ফেরোচুম্বক পদার্থে চুম্বক ক্ষেত্র প্রয়োগ করে চুম্বকিত করার পর চুম্বক ক্ষেত্র অপসারণ করে বিচুম্বকিত করতে গেলে সেটি সহজে বিচুম্বকিত হতে চায় না। চুম্বক ক্ষেত্র প্রয়োগের সময় পদার্থের চুম্বকত্ব যেভাবে বৃদ্ধি পায়, চুম্বক ক্ষেত্র অপসারণের সময় চুম্বকত্ব সেভাবে হ্রাস পায় না। চুম্বক পদার্থের বিচুম্বকিত হতে যে অনীহা বা শৈথিল্য, এটাকে হিস্টেরিসিস বলা হয়। ঠিক আছে, এটা তোমাদের জানতে হবে, হিস্টেরিসিসটা জিজ্ঞেস করে। এরপর হচ্ছে আমাদের অস্থায়ী চুম্বক ও স্থায়ী চুম্বকের ব্যবহার। এখান থেকে ডেন্টালের প্রশ্ন আসছিল একবার, তাই এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় আসে। ঠিক আছে, তো অস্থায়ী চুম্বক আর স্থায়ী চুম্বকের মধ্যে এদের ব্যবহারটা হচ্ছে গুরুত্বপূর্ণ। অস্থায়ী চুম্বক ব্যবহারটা দেখো, ভালো ভালো যন্ত্রের নাম কিন্তু এখানে আছে। মোটর, জেনারেটর, ট্রান্সফরমার, এখানে এই ধরনের চুম্বক ব্যবহার করা হয়। ঠিক আছে, এবং এটা কি দিয়ে তৈরি করা হয়? কাঁচা লোহা, নিকেল এবং লোহার সংকর ধাতু দিয়ে এটা কিন্তু তৈরি করা হয়। তো মোটর, জেনারেটর, ট্রান্সফরমার এটা কিন্তু ব্যবহার করা হয়। এখন দেখো আমরা কি পড়ছি? মোটর, জেনারেটর হচ্ছে ট্রান্সফরমার। স্থায়ী চুম্বকের ব্যবহার দেখো, স্থায়ী চুম্বক ব্যবহারটা খেয়াল করো। আমাদের হচ্ছে প্রথম কথা, স্থায়ী চুম্বকের চুম্বকত্ব সহজে বিলুপ্ত হয় না, তাই একে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করা হয়, যেহেতু চুম্বকত্ব সহজে বিলুপ্ত হয় না। খুব শক্তিশালী স্থায়ী চুম্বকের জন্য অ্যালিনিকো, আমরা উপরে যেমন দেখলাম, রেডিও অ্যান্টেনা ও ট্যাপ রেকর্ডিং ফিতার জন্য বিকালয়, লোহা, কোবাল, ভ্যানাডিয়ামের সংকর। আমরা একটু ছকে যেটা পড়ছি এই কথাগুলো লেখা এখানে। লাউড স্পিকার চুম্বকের জন্য ডিকোনাল ব্যবহৃত হয়। আমরা একটু যেটা পড়ছি ওইটাই। বহুল প্রচলিত বা বহুল পরিচিত স্থায়ী চুম্বক হলো সিরামিক চুম্বক। তো এটা মাথায় রাখতে হবে। তো আমাদের এখান থেকে স্থায়ী চুম্বক থেকে যে প্রশ্নটা আসে, খেয়াল করে দেখবা। এই যে দেখো, স্থায়ী চুম্বক নির্মাণের জন্য উপযুক্ত চুম্বক পদার্থে নিম্নলিখিত ধর্মগুলো থাকা প্রয়োজন। প্রথম কথা খেয়াল করো, আমি যেগুলো মার্ক করে দিচ্ছি এগুলো বইয়ে মার্ক করবা। পদার্থটির ধারণ ক্ষমতা উচ্চমানের, 1 নাম্বার, তার মানে সেই জন্য চুম্বকত্ব ধরে রাখতে পারে। সহনশীলতা উচ্চমানের, যাতে চুম্বকত্ব ধরে রাখতে পারে। সম্পৃক্ত চুম্বক উচ্চমানের, তার মানে এখানে সবকিছু কেমন লাগবে? উচ্চমানের লাগবে। চুম্বক ভেদ্যতা উচ্চমানের, তো কোন কোন জিনিসগুলো উচ্চমানের লাগবে এটা 1 নাম্বার পড়া। আর 2 নাম্বার, সবকিছুই যে উচ্চমানের এটা খেয়াল করতে হবে। উচ্চমান, উচ্চমান, কোনোটা কিন্তু নিম্নমান বলা নাই, উচ্চমান। এবং কোন কোন জিনিসগুলো? ধারণ ক্ষমতা, সহনশীলতা, সম্পৃক্ত চুম্বক এবং চুম্বক ভেদ্যতা, এগুলো অপশন চেঞ্জ করে দিতে পারে। ওকে, তো এখান থেকে খেয়াল করে দেখবা আমাদের যে সূত্রগুলো সবগুলো আমরা পড়ে ফেলছি, কিন্তু আমরা এই দেখো ফাইকলস ট্যাবি, তারপর হচ্ছে এখানে যে সূত্রগুলো সবগুলো কিন্তু আমি ক্লাসে দেখাই দিয়েছি তোমাদের। এখন জাস্ট অনুশীলনে সলভ করে ফেলবা। তপন স্যার, ইসা স্যার অনুশীলনী সলভ করবা, এবং আমি যে জিনিসগুলো যেভাবে গুছাই দিছি এভাবে পড়বা। ছকগুলো যেভাবে গুছাই দিছি পড়বা, উদাহরণগুলো পড়বা, সূত্রগুলো এই সিস্টেমে পড়বা। ঠিক আছে, আর চেষ্টা করবা যে নোট রাখার জন্য। ঠিক আছে, যেহেতু তোমার
শর্ট সিলেবাসের বাইরের অধ্যায়, নোট করে পড়লে পরবর্তীতে রিভিশন টাইমে তোমার সময়টা কমে আসবে। ঠিক আছে, ক্লাস ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আসসালামু আলাইকুম।